আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে দ্বিতীয় লাইভ ক্লাসটাতে চলে এসেছি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে। তোমরা কে কোথা থেকে জয়েন করছো তা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের প্রথমেই কমেন্ট দেখে নিব। কমেন্ট দেখার পরে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। গত ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস কভার করেছিলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম নিউটনের বলের সূত্রগুলো। সেই বলের সূত্রগুলো দিয়ে আমরা অনেক কিছু ম্যাথ করেছি। আজকের ক্লাসেও কিন্তু নিউটনের বলের সূত্র নিয়ে আমাদের অনেকটা আলোচনা থাকবে। আমরা কিন্তু এই বলের সূত্রগুলো থেকে দেখব যে এটা সীমাবদ্ধতা কি বা বলের সূত্র আরো কি কি ডাইমেনশন থাকতে পারে। তো তোমরা জানিয়ে দাও আজকের ক্লাসে কে কোথা থেকে জয়েন করতেছো, তারপরে আমরা ক্লাসে চলে যাব। তোমরা অনেকেই বলেছো ভাইয়া 6:15-তে ক্লাস দিলে আমাদের নামাজ পড়ে ক্লাস করতে জয়েন করতে অসুবিধা হয়, তাই আমরা সেই সুবিধার্থে ক্লাসটা প্রথমত 5 মিনিট দেরিতে শুরু করেছি। 6:20-এ শুরু হয়েছে আজকের ক্লাস। আর তারপরেও আমরা এখন 2-3 মিনিট সময় নিব। তোমরা আস্তে আস্তে সবাই ধীরে সুস্থে ক্লাসটাতে অংশগ্রহণ করো, তারপরে আমরা মূল পড়ায় চলে যাব। তো তোমরা জানিয়ে দাও কে কোথা থেকে আছো। আর আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো জিনিস কভার করব, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হয়তো আগের আমি যে পড়িয়েছি নিউটনীয় বলবিদ্যা প্লেলিস্ট সেখানে ছিল না। সো এই ক্লাসটা এর জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খাতা কলম নিয়ে বসবা। খাতা কলমে আবারও আগের মতন বলতে চাই, যদি তোমরা আমাদের স্লাইডে যেগুলো লেখা থাকবে সেগুলো আর নতুন করে তোলা দরকার নাই। এটা আমি দেখেছো গতকাল ক্লাস শেষ হতে হতেই আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিয়েছি। আজকের ক্লাসেও স্লাইডটা শেষ হওয়া মাত্রই আমি আজকের ক্লাসের যে স্লাইডগুলো থাকবে সেটাও দিয়ে দিব। সো তোমার যদি আমার মুখ থেকে কিছু বের হয় যেটা মনে হয় এটা তুলে রাখা উচিত, সেগুলোই শুধুমাত্র তোমরা তোমাদের খাতায় তুলবে। এক। দ্বিতীয়ত, আমি গতকাল তোমাদেরকে ক্যালকুলেটরের ভিডিও দিয়েছিলাম, ক্যালকুলেটর দিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয়। সেখানে আমি ইউজ করেছিলাম 991 ES প্লাস ক্যালকুলেটরটি। তো তোমরা অনেকেই বলছো ভাইয়া আমার MS ক্যালকুলেটর, সো MS ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে। তো এই স্টুডেন্ট যারা আছো, যারা বর্তমানে বলতেছো আমার 100 MS ক্যালকুলেটর, তো তারা কিভাবে করবা। তো তাদের জন্য আমার প্রথম উপদেশ হলো যে তোমরা এই ক্যালকুলেটরটা যত দ্রুত পারো অ্যাভয়েড করো। এটা অ্যাভয়েড করে 991 ES বা ES প্লাস বা 991 EX কালেক্ট করো। 991 ES প্লাস এটা বোর্ডে ব্যবহার করতে দিবে কি দিবে না? উত্তর হচ্ছে দিবে। যদি না দিত তাহলে অ্যাকচুয়ালি আমি পরীক্ষা পাস করে আসতে পারতাম না, কারণ আমি 991 ES প্লাস ইউজ করেছি আমার HSC তে অ্যান্ড অ্যাডমিশন টেস্টগুলোতে। কেন আমি MS ক্যালকুলেটরটাকে অ্যাভয়েড করতে বলতেছি? কারণ MS ক্যালকুলেটরটার মধ্যে অনেকগুলো জিনিস একটু স্লো ক্যালকুলেট হয়। অনেকগুলো জিনিস ধরো তুমি ES প্লাসে অল্প কয়েকটা ক্লিকে হয়ে যাবে, MS ক্যালকুলেটরটাতে তুমি ওই জিনিসগুলোই যখন ক্যালকুলেট করতে যাবা তোমার অনেকগুলো ক্লিক দরকার পড়বে। সো এইটা পরীক্ষা হলে তুমি যদি এত কিছু মনে রাখতে হয়, তোমার যন্ত্র যদি তোমার পরীক্ষার সহায়ক না হয়, তাহলে কিন্তু তোমার জন্য স্লো হয়ে যেতে পারে কাজের গতিটা। তাই যারা যারা MS ক্যালকুলেটর ইউজ করতেছো আমি সাজেস্ট করবো 991 ES or ES প্লাস ইউজ করো, কারণ ক্যালকুলেটরটা ভালো হওয়া জরুরি এর জন্য। সেটা ভালো হলে তুমি পরীক্ষায় দ্রুত ক্যালকুলেট করতে পারবা, অনেকগুলো জিনিস খুব দ্রুতই করে ফেলা যাবে। আমার যে 2টা ভিডিও আছে, এই 2টা ভিডিও আমি বলেছিলাম বিগিনার লেভেলের একটা ভিডিও, অ্যামেচার লেভেলের একটা ভিডিও। বিগিনার আর অ্যামেচার লেভেলের ভিডিওগুলো দেখলেই বলতে গেলে তোমার HSC অ্যাডমিশন টেস্টের যাবতীয় যা যা দরকার সেগুলো হয়ে যাবে। প্রো লেভেলের যে ভিডিওটা, এটা আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাই বুয়েটে, তখন আমার স্পেসিফিক জায়গাগুলোতে কাজে লেগেছিল। সো প্রো লেভেলের ভিডিওটা একটু আগে বা পরে আসুক, ওইটাতে তোমাদের কোনো সমস্যা নাই। বিগিনার অ্যামেচার এই 2টা যে ভিডিও আছে, এই 2টা ভিডিও দেখে নিলেই আমি আশা করতে পারবো HSC আর অ্যাডমিশনে যেই টেকনিকগুলো আমি দেখেছি সেগুলো যদি তোমরা প্রয়োগ করতে পারো খুব ভালো ফলাফল করতে পারবে। তো আমরা দেখছি অলরেডি 1K পারসন আমাদের ক্লাসটাতে যুক্ত হয়ে গিয়েছে। দেখি কে কে। আজকে চিন্ময়ের কমেন্ট পড়লাম, চিন্ময় সাহা আমাদের সাথে যুক্ত হয়েছে। তারপরে তিশা যুক্ত হয়েছে আমাদের সাথে, তারপরে শাহজাদি যুক্ত হয়েছে আমাদের সাথে, অনিন্দ যুক্ত হয়েছে, সাদিয়া যুক্ত হয়েছে, তারপরে আদ্রিতা যুক্ত হয়েছে, অর্থি যুক্ত হয়েছে, সামিয়া মান্নান যুক্ত হয়েছে, প্রদীপ সরকার যুক্ত হয়েছে। মোটামুটি আমরা অনেকজন যুক্ত হয়ে যাচ্ছি। আর যেহেতু তোমরা বলেছো যে নামাজের কারণে একটু পরে শুরু করতে, আমি কিন্তু শুরু করেছি আগেই, তোমরা আস্তে আস্তে যুক্ত হও। আমরা ক্লাসটা শুরু করব একটু পরে, মানে আর 1-2 মিনিট পরে। তো সবাই সঠিকভাবে জায়গা মতন বসার পরেই আমরা ক্লাসটা শুরু করব। আজকে ক্লাসের শুরু থেকেই খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সো আজকের ক্লাসে আমি চাবো শুরু থেকেই তোমরা মনোযোগী থাকো। শুরু থেকে যদি মনোযোগী না থাকো, মাঝখানে ক্লাসটা দেখতে আসো, হয়তো অনেক কিছুই তোমরা বুঝবা না, কারণ আমরা আজকে ক্লাসে একটু ভিতরে ঢুকতে যাচ্ছি। আমাদের সাথে জান্নাত জাকিয়া যুক্ত হয়েছে, মিঠু বসাক যুক্ত হয়েছে, তন্ময় যুক্ত হয়েছে, মাহজাবিন প্রীতি যুক্ত হয়েছে, ফাবিয়া যুক্ত হয়েছে, আরো অনেকেই আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো আমরা
আমাদের ক্লাসটা আশা করি এখন শুরু করতে পারি। তো তোমরা যারা যারা এই ক্লাসটাতে যুক্ত আছো সবাই খাতা কলম ক্যালকুলেটর এই জিনিসগুলো সাথে রাখো। তো এবার আমরা যদি দেখি আমাদের আজকের ক্লাসে আমরা নিউটনিয়ান বলবিদ্যার দ্বিতীয় পর্ব আজকে আমাদের। সো এইটা যখন আমরা কভার করব, আমরা গত ক্লাসে একটা স্লাইড দিয়ে শেষ করেছিলাম। সেই স্লাইডটা ছিল এরকম, F = d dt of p, এটাকে ভাঙিয়ে আমরা লিখতেছিলাম d dt of mv। তো এখানে দেখো m কি ভর, v কি বেগ, রাইট, আর f কি বল। তো এখন এই ডিফারেন্সিয়েশন টার্মটাকে আমরা গত ক্লাসেই দেখেছিলাম, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। যদি আমরা ভরকে ধ্রুবক কনসিডার করি তাহলে আমরা লিখতে পারি F = m d dt of v। আমি যদি বেগকে ধ্রুবক কনসিডার করি তাহলে লিখতে পারি F = v d dt of m। এখানে বেগের পরিবর্তনের হারের সাথে ভরকে গুণ করলে আমরা বল পাই, এখানে ভরের পরিবর্তনের হারের সাথে বেগকে গুণ করলে আমরা বল পাই। তো আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সব আলোচনাই ছিল কি F = m এর রিলেটেড। এটাই তোমরা বেশিরভাগ ম্যাথেই কিন্তু এই জিনিসটা তোমরা করে আসো, রাইট, F = m এ। ওকে, এই F = m এ এটা বল পাওয়ার একটা উপায় কখন, যখন বেগের পরিবর্তন হয়। আরেকটা উপায়ও কিন্তু আছে বল পাওয়ার, সেটা কি বেগের পরিবর্তন হলো না, বেগটাকে ধ্রুব রেখে যদি ভরের পরিবর্তন হয়। একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে আমার বেগ ধ্রুবক আছে আর ভরের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, সেই ক্ষেত্রে আমরা বলি যে বল প্রযুক্ত আছে। এই বলগুলো আমরা কোথায় দেখতে পারি, রকেটের প্রবলেম। আমাদের যে এইচএসসি লেভেলে রকেটের ম্যাথগুলো আসে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে আলাদা করে বলে দেওয়া আছে মহাশূন্য অভিযানের ম্যাথ। সো মহাশূন্য অভিযান এটা মানে রকেটের ম্যাথগুলো। সো এই জিনিসটা কিন্তু আমাদের ক্র্যাশ কোর্সের সিলেবাসে বা আমাদের শর্ট সিলেবাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাব। সো এটা কখন হবে, বেগটা পরিবর্তন হবে না, ভরের পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। এখন বলতে পারো এইরকম ঘটনা কোনটা, তো আমি রকেটের ঘটনাটাই যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রকেট এখান থেকে লঞ্চ করে সে মহাশূন্যের দিকে যাচ্ছে। এই যে রকেটটা যাচ্ছে একটু চিন্তা করে দেখো, এই রকেটটা কিভাবে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রকেটের মধ্যে কিছু জ্বালানি আছে, সেই জ্বালানিটাকে পোড়ানো হচ্ছে, জ্বালানি পুড়লে গ্যাস হয়, আর ওই গ্যাসগুলো অত্যন্ত উচ্চ বেগে যখন নিচের দিকে ধাক্কা দিবে তখন এই ধাক্কার কারণে, নিউটনের বলের তৃতীয় সূত্র, এই ধাক্কার কারণে কি দেখা যাবে, এই রকেটটা উপরের দিকে উঠে যাচ্ছে। নিচের দিকে গ্যাসগুলো ধাক্কা দিচ্ছে, রকেটটা উপরের দিকে উঠে যাচ্ছে। এটাই তো ঘটনা, এটাই তো মেকানিজম, রাইট। আচ্ছা, তো এখন চিন্তা করে দেখো, আমরা বলেছি গ্যাস পুড়বে, গ্যাসটা কোথা থেকে আসতেছে, জ্বালানি থেকে। তো জ্বালানির কি একটা ওয়েট আছে, রকেটের ক্ষেত্রে জ্বালানির ওয়েট কিন্তু অনেক অনেক বেশি জ্বালানি লাগে। একটা রকেট যখন লঞ্চ করে অনেক বেশি জ্বালানির প্রয়োজন হয়। তার মানে আমি যদি দুইটা কন্ডিশন চিন্তা করি, রকেটটা যখন শুরুতে আর রকেটটার কিছু সময় পর, এখন যে জ্বালানিটা তার মধ্যে থাকবে, এইখানে জ্বালানিটা কিন্তু কিছু হলেও কমে যাবে, রাইট। কারণ এখান থেকে এখানে যাওয়ার সময় কিছু হলেও জ্বালানি তার পোড়ানো লেগেছে আর কিছু গ্যাস নিচের দিক দিয়ে নির্গত হয়েছে। তার মানে এইখানে জ্বালানির ভর, এইখানে জ্বালানির ভর এক পাবো না, কিছুটা কমে যাবে। তার মানে বুঝতে পারতেছি রকেটের ঘটনাটার মধ্যে কিন্তু কি হচ্ছে, ভরের পরিবর্তন হচ্ছে, জ্বালানির ভর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জ্বালানির ভর একটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা চলো কিছু চলক দিয়ে যদি ধরে নিই আমাদের আলোচনাটা ভালো করে বোঝার জন্য, আমরা ধরে নিচ্ছি রকেটের মোট ভর শুরুতে, মানে এই অবস্থাটাতে যখন রকেটটা আছে তখন তার মোট ভর, এটাকে ধরতেছি mt, দ্যাট মিন্স টোটাল মাস। এই টোটাল মাসটাকে দুইটা জিনিসের সমষ্টি আমরা বলতে পারি। আমরা বলতে পারি এটা হচ্ছে রকেটের বডির ভর, অর্থাৎ যে স্টিল ফ্রেমটা আছে সেই ফ্রেমটার ভর, আর রকেটের ফুয়েলের ভর, অর্থাৎ এই রকেটটার মধ্যে কিছু জ্বালানি আছে সেই জ্বালানির ভরটা। আমরা কোন অবস্থায় ওজনটা পরিমাপ করতেছি, ভরটা পরিমাপ করতেছি এই অবস্থাটাতে। সো এটাকে এর জন্য বলেছি শুরুতে ভর mt। ওকে, তো এখন এই জায়গাটার মধ্যে দেখো আমরা রকেটের ভর প্লাস ফুয়েলের ভর দুইটাকে কিন্তু ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে প্রকাশ করেছি। ক্যাপিটাল এম এটা কি, ক্যাপিটাল এম হচ্ছে শুধু ফ্রেমের ভরটা, আর স্মল এম এটার মধ্যে যে ফুয়েলটা আছে সেটার ভর। সময়ের সাথে সাথে ক্যাপিটাল এম কি কমতেছে না, সময়ের সাথে সাথে কে কমতেছে, স্মল এম রাশিমালাটা কমতেছে। তাহলে আমরা যদি দেখি সময়ের সাথে সাথে ফুয়েল পুড়তে থাকবে, গ্যাস হবে, গ্যাসটা ভূমিতে ধাক্কা দিবে, তার ফলে রকেটটা কি উপরের দিকে উঠতে থাকবে, রাইট। আচ্ছা, তো আমরা বলতে পারি একটা রাশিমালা এরকম যে প্রতি সেকেন্ডে যদি জ্বালানি যেহেতু পুড়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে জ্বালানি পুড়ে যাওয়ার হার, আমরা যে কোনো কিছুর পরিবর্তনের হার কিভাবে মেজার করি, উপরে দেই পরিবর্তন, নিচে দেই সময়, রাইট। সো পরিবর্তন বাই সময় যদি আমরা করি তাহলে পাবো কি dm/dt, অর্থাৎ জ্বালানি পুড়ে যাওয়ার হার dm/dt, ঠিক আছে। সো এটা জ্বালানির ভর বা জ্বালানির ভর যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের হার, ভর পরিবর্তনের হার। dm এর পরিচয় কি, dt এর পরিচয় কি দেওয়া আছে। dm যে পরিমাণের জ্বালানি পুড়ে যাবে, dt এটা কি
যে ওই সময় যেই সময়ে কি পরিমাণ জ্বালানি পড়ে যাচ্ছে, dm ভর পরিমাণ জ্বালানি পড়ে যাচ্ছে। সো এটা একটা রাশিমালা আমরা ধরে নিয়েছি। আরেকটা জিনিস আমরা ধরে নিই, সেটা হচ্ছে রকেটের সাপেক্ষে এই যে জ্বালানি বা গ্যাস যেটা পুড়ে বের হয়ে যাচ্ছে নিচের দিক দিয়ে, এটা একটা সুনির্দিষ্ট বেগে বের হয়ে যাচ্ছে। আমরা বলেছি আমাদের এই আলোচনাটার মধ্যে বেগটা ধ্রুবক থাকবে। বেগটা কি থাকবে? ধ্রুবক থাকবে। তার মানে এখানে যখন নিচের দিকে বেগটা যাচ্ছে, বেগটা কিন্তু রকেটের সাপেক্ষে একটা কনস্ট্যান্ট বেগে যাচ্ছে। তোমরা বলতে পারো ভাই এটা কি বাস্তবে হয়? অ্যাকচুয়ালি বাস্তবে এরকম হয় না, বাস্তবে একটু চেঞ্জ হতে পারে। তাহলে কেন তোমাদের বাস্তবে চেঞ্জটা পড়ানো হচ্ছে না? তোমরা কি চাও পড়াশোনাটাকে আরেকটু কঠিন করতে? যদি আরেকটু কঠিন করতে চাও তাহলে আসলে ওই জিনিসটা দরকার পড়তো যে বেগটাও চেঞ্জ হচ্ছে, ভরটাও চেঞ্জ হচ্ছে। তো আমাদের আলোচনাগুলো এইচএসসি লেভেলে সহজ রাখার জন্যই অ্যাকচুয়ালি কি এই বেগ, যেই বেগে রকেটের থেকে গ্যাসটা বের হয়ে যাচ্ছে সেই বেগটাকে আমরা ধ্রুবক ধরে নিই, এটাকে বলি vr। সো ভি দিয়েও প্রকাশ করা হয় অনেক জায়গায়, vr দিয়ে আমি এখানে প্রকাশ করেছি। সো ভিটা কি থাকে? সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, ধ্রুবক থাকতেছে, ভরটা চেঞ্জ হচ্ছে। তো আমরা একটু আগেই বলেছি বল যেহেতু ভরবেগের পরিবর্তনের হার, আর ভরবেগ শুধু বেগের পরিবর্তনের কারণে আমরা আগে পড়তাম, এখন আমরা নতুন একটা জিনিস পড়তেছি, ভরের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন হচ্ছে, আর ভরবেগের পরিবর্তনের সাথে কি অ্যাসোসিয়েটেড? বল অ্যাসোসিয়েটেড। তার মানে এখন যে বলটা আমরা মাপবো সেই বলটা, এটাও একটা ভরবেগের পরিবর্তনের হার, বাট এই ভরবেগটা পরিবর্তন হচ্ছে কিসের পরিবর্তনের কারণে? এই ভরবেগটা পরিবর্তন হচ্ছে আমার বেগের পরিবর্তনের কারণে না, বরং ভরের পরিবর্তনের কারণে। তাই আমি F ইকুয়াল টু লিখলাম dp/dt অথবা ddt অফ p, এটাকে ddt অফ mvr। pটাকে আমি ভাঙিয়ে জাস্ট mvr লিখলাম। এই ক্ষেত্রে বলেছি vr টা ধ্রুবক, তাই vr টা সামনে চলে আসবে। vr টা সামনে চলে আসলে আমার থাকবে কি? vr সামনে চলে আসলো, থাকলো ddt অফ m। মানে এখানে কিন্তু দুইটা জিনিসই আছে, বেগ, ধ্রুব বেগ, আর এটা কি? পরিবর্তনশীল ভরের হার। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমরা এম এ যে পড়েছি, এম এর থেকে একটু উল্টা, রাইট? এম এ যখন পড়েছি তখন আসলে বেগের পরিবর্তনের হার নিয়ে কাজ করতাম, আর এখন বেগটা ধ্রুবক রেখে ভরের পরিবর্তনের হার নিয়ে কাজ করতেছি। বাট দুইটা গুণফল করে কিন্তু সেই বলই আসতেছে। ঠিক আছে? এটা F ইকুয়াল টু এম এ যেমন ছিল, এটাও ঠিক এরকমই একটা ফর্মুলা, F ইকুয়াল টু VR dm/dt। ওকে, তার মানে আমরা রকেটের ক্ষেত্রে উপরের দিকে যে ধাক্কা বলটা, সে যে উপরের দিকে যে বলটা লাভ করতেছে, সেই বলটা পেতে চাইলে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে রকেটের থেকে কত বেগে আমার গ্যাসটা বের হয়ে যাচ্ছে, সেই ধ্রুব বেগটা, আর একটা হচ্ছে জ্বালানি প্রতি সেকেন্ডে কত হারে পড়তেছে। সো এটার একক কি হবে? এটা কিন্তু একটু চিন্তা করে ফেলতে হবে। dm একটা ভর, dt একটা সময়, তাহলে kg/সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা রকেটের উপরের দিকে যে ধাক্কা বলটা সেটা পেয়ে যাচ্ছি F1। যদি এটাকে বলি তাহলে F1 ইকুয়াল টু VR dm/dt। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমাদের জন্য যখন রকেটের ম্যাথ আমি তৈরি করি তখন আমি দেখলাম যে আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে রকেটের ম্যাথ কিভাবে সলভ করে দেওয়া, সেখানে আমি দেখি ঐকিক নিয়ম করে একটা ছোট্ট ম্যাথ, এক লাইনের ম্যাথকে বড় জোর মোটামুটি 12 থেকে 15 লাইনে সলভ করা আছে। আমি সাজেস্ট করব যে তোমরা যারা মেধাবী স্টুডেন্টসরা আছো, তারা গাইড বই বা যে কোনো বই যখন তোমরা পড়ো তখন ম্যাথের প্রশ্নটা দেখার পরেই সলভটা দেখে ফেললো না। আমি যে থিওরিগুলো পড়াইতেছি সেই থিওরিগুলো প্রথমে অ্যাপ্লাই করতে চেষ্টা করবা। ম্যাথের সলভ প্রথমে দেখলে কি হয়? তোমার চিন্তা করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তো তোমার সূত্রটা তুমি জানো, কোনটার পরিচয় কি তুমি জানো, তারপরে তুমি ম্যাথের সলভ না দেখে তুমি ম্যাথটার থেকে ডাটা বের করতে চেষ্টা করো, কিসের কিসের ডাটা দেয়া আছে, দেন তুমি তোমার শিখে আসা থিওরিটার মধ্যে ওই ডাটাটা প্রয়োগ করতে চেষ্টা করো, দেখবা ম্যাথ মিলে যাচ্ছে। এটাতে প্রথমত একটা ভালো লাগা কাজ করবে যে তুমি একটা জিনিস সলভ করছো, অ্যাকচুয়ালি এটাকেই সলভ করা বলে। আর যদি তুমি গাইড বই থেকে দেখো তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তুমি আর সলভ করতে পারলে না, তোমার সলভ করার ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেল, তোমার চিন্তা করার ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেল। সো তখন তুমি নির্ভরশীল হয়ে পড়বা। সো আমি চাবো আমার স্টুডেন্টসরা যেন এই সলিউশন, এই থিওরি যাই পড়াইতেছি, আমরা যে কোনো স্যার যেই জিনিসটাই পড়াচ্ছি, এই জিনিসটা কিন্তু নিজে একটু প্রয়োগ করার চেষ্টা করি। ঠিক আছে? ওকে, তারপরে আমরা যদি চলে আসি, আমরা উপরের দিকে ধাক্কা বল, যেটা ঊর্ধ্বমুখী ধাক্কা বা ঊর্ধ্বমুখী বল, সেটাকে আমরা বের করেছি F1, যেটা ফর্মুলা মাত্রই দেখেছি আগের স্লাইডে। এখন এই বলটা, এটা তো হচ্ছে মোট সে যে বলটা পাচ্ছে, কিন্তু নেট বল কি? নেট বল হচ্ছে তার তো শুধু, তার উপরে তো শুধু উপরের দিকে ধাক্কা বলটাই যে কাজ করতেছে তা না, তার একটা ওজন আছে, রাইট? আর ওজন কোথায় কাজ করে? নিচের দিকে কাজ করে। এই ওজনটাকে আমরা বলতে পারি ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ দিয়ে। তাই ওজন যদি W হয় তাহলে ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। কোন ভর নিচ্ছি আমি? টোটাল মাস। টোটাল মাস মানে রকেটের মধ্যে কিসের কিসের মাস আছে? রকেটের নিজের বডির মাস আর রকেটের মধ্যে যে জ্বালানিটা আছে সেই জ্বালানির মাস। একটু আগেই যেটা দেখেছি আমরা, এই যে সেই এমটিটা,
এই জায়গায় সেই এমটিটা। সো এখানে আমরা এমটি নিয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতেছি তার উপরে দুইটা বল আছে, উপরের দিকে ধাক্কা, নিচের দিকে তার ওজন। সো এখন তার উপরে নেট বল কত? খুবই সিম্পল, একটা উপরে একটা নিচে, দুইটাকে বিয়োগ করে দিলে আমরা নেট পেয়ে যাব। সো নেট বল যদি আমরা এফ নেট বলি, তাহলে রকেটের উপরের দিকে লব্ধি বল এফ নেট ইকুয়াল টু কত? F1 মাইনাস W। শুধু F1 কিন্তু কাজ করবে না রকেটের উপরে, W ও কাজ করবে তার উপরে। সো F1 ও কাজ করতেছে, W ও কাজ করতেছে, দুইটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে F net। অ্যাকচুয়ালি এই বলটা নিয়েই কিন্তু সে কোথায় যেতে থাকে? উপরের দিকে যেতে থাকে। এই বলটাই কিন্তু তার উপরের দিকে যে ত্বরণটা হয় সেই ত্বরণটা সৃষ্টি করে। এখানে কিন্তু বলে রাখি এই F net এটাকে কিন্তু ইকুয়াল টু দিয়ে m এর সমানও লিখতে পারবা, ঠিক আছে। এটা থেকে কিন্তু F net টাকে ইকুয়াল টু দিয়ে m এর সমানও লিখতে পারবা। যদি তোমার কাছে জানতে চাই উপরের দিকে ত্বরণ কত, তাহলে কিন্তু এই F net টা থেকে তুমি বের করতে পারবা। খেয়াল রাখবা F1 যখন হিসাব করছি তখন আমার বেগ ছিল ধ্রুবক, বাট F net এর বেলায় কিন্তু তোমার একটা A net পসিবল, ঠিক আছে। সো F1 যখন হিসাব করছি তখন আমার কি VR টা ধ্রুবক ছিল, বাট F net এর বেলায় কিন্তু একটা ত্বরণ পসিবল। সো F net কে লেখা যেতে পারে ইকুয়াল টু m a এর সমান। ওকে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, মিস করবা না। আমরা ম্যাথগুলো যখন করব তখন এই জিনিসটা দেখবা হচ্ছে। ওকে, তো এবার আমরা চলে আসি, আমরা এই যে রকেটটা দেখতেছি এই রকেটটার আমরা তো উপরের দিকে লব্ধি বল দেখলাম। এখন এই লব্ধি বলটা কিন্তু কিভাবে আসছে? W বিয়োগ করার ফলে। W টা আসলে কি? mtg এর সমান, রাইট? mt মানে মাস আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই মাসটা কি ধ্রুবক? না, মাসটা চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে লব্ধি বলটা কিন্তু সব সময়ের জন্য একটা সুনির্দিষ্ট মান নিয়ে বসে থাকবে না। এমন না যে এইখানে তার উপরে লব্ধি বল 20 নিউটন, উপরে গেল তার উপরে আবারও 20 নিউটন, আরো উপরে গেল তার উপরে আবারও 20 নিউটন, তা কিন্তু না। এই বলের মানটা কি হবে? চেঞ্জ হবে সাথে সাথে। এই বলের মানটা চেঞ্জ হতে পারে কখন? রকেটের শুরুতে এক সময় আমরা যখন হিসাব করব তখন এখানে মোট ভরটা নিব, শুরুতে জ্বালানির ভর আর বডির ভর। আর আরেকটা কেস নিয়ে আমরা আলোচনা করি, সময়ের সাথে সাথে যখন জ্বালানিটা শেষ হয়ে যাবে, এর মাঝখানেও কিন্তু অনেকগুলো কেস আছে। এমন না জ্বালানি শুরু হলো, জ্বালানি পোড়ানো শুরু হলো আর সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, অনেকটা সময় নিয়ে হয়তো শেষ হবে। বাট আমরা আমাদের এইচএসসি লেভেলে দুইটা আলোচনাই সাধারণত করি, একটা হচ্ছে জ্বালানি পোড়ার মুহূর্তে মানে একদম শুরুতে, আর একটা হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। সো এটা হচ্ছে জ্বালানি যখন একদম জাস্ট উড্ডয়নের শুরু হলো, জাস্ট জ্বালানি যখন পোড়া শুরু হলো, তখন আমরা মোট ভরটা নিছি, জ্বালানির ভর নিছি পুরাটা আর বডির ভর নিছি। এখন আমরা কি নিচ্ছি? সেটা হচ্ছে যখন জ্বালানিটা পুড়ে পুড়ে একদম শেষ হয়ে যাবে, জ্বালানিটা পুড়ে পুড়ে যখন শেষ হয়ে যাবে তখন তো বডির ভর শূন্য হবে না, ক্যাপিটাল এম শূন্য হবে না, শূন্য হবে কি এটার ভেতরে যে জ্বালানিটা আছে সেই জ্বালানির ভর। তো এই জায়গায় আমরা নিচ্ছি জ্বালানির ভর ইকুয়াল টু 0। সো জ্বালানির ভর ইকুয়াল টু যদি 0 নেই তখন অ্যাকচুয়ালি কি দাঁড়াবে সূত্রের অবস্থাটা? তখন দাঁড়াবে একই রকম, সবকিছু একই রকম। দেখো সবকিছু দেখতে হুবহু একই, এখানে খালি এমটিটা চেঞ্জ হয়ে গেছে কি শুধু ক্যাপিটাল এম। শুধু ক্যাপিটাল এম বলতে কি বলছিলাম আমি? শুধু ক্যাপিটাল এম হচ্ছে রকেটের এই বডির ভরটা, ফুয়েল ছাড়া যে শুধু বডির ভরটা আছে সেই বডির ভরটা। দ্যাট মিন্স এমটির ভেতরে ছিল আগে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর এখানে শুধু ক্যাপিটাল এমটা আছে, স্মল এম কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। সো আমরা দুইটা মুহূর্তে লব্ধি বল সাধারণত আমাদের প্রশ্নগুলোতে জানতে চাই। সো এই দুইটা মুহূর্তের সূত্র তাই আমি আলাদা করে দিলাম। আরেকটা জিনিস জানতে চাই, এই দুইটা মুহূর্তের ত্বরণও জানতে চাইতে পারে। সো ত্বরণ কিভাবে বের করবা? আগে এফ নেট হিসাব করবা, এফ নেট বের করলাম, এফ নেট কে পরবর্তীতে এম এর সমান লিখবা, এম এর সমান লিখলে তারপরে এ এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। যদি শুরুতে বলে তাহলে এম হিসেবে ব্যবহার করবা এমটি, যদি এখানে বলে তাহলে এম হিসেবে ব্যবহার করবা শুধু ক্যাপিটাল এম, ঠিক আছে। সো আমি জাস্ট ওভারঅল থিওরিটা দেখিয়ে দিলাম। এই থিওরিটাই আমি পড়েছিলাম আমাদের বেসিক ক্লাসটাতেও, আমাদের যে ইউটিউবে প্লেলিস্ট রয়েছে যেটা আমি অলরেডি দিয়েছিলাম এক সপ্তাহে, সেখানেও এই জিনিসটা ছিল। বাট এখন আমরা কিছু ম্যাথ করব, তো চলো আমরা চলে যাই কিছু ম্যাথে। তো এখানে প্রশ্ন দেওয়া আছে, একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/50 ভাগ ভর 2200 মিটার পার সেকেন্ড বেগে বের করে দেয়। কি কি ডাটা দেওয়া আছে এখানে দেখো, 1/50 ভাগ ভর বের করে দিচ্ছে সে বলা আছে, আর প্রথম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কতটুকু ভর চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিন্স dm/dt কিন্তু দেওয়া আছে এতটুকু অংশে। এটা কিন্তু প্রশ্ন করে বুঝে নিতে হবে। কত বেগে বের করে দেয়? সেই কনস্ট্যান্ট বেগ VR যেটাকে বলতেছি, যত বেগে গ্যাস বা জ্বালানি পুড়ে নিচের দিক দিয়ে বের হয়ে যায়, সেই VR দেয়া আছে আমাদের কত? 2200 মিটার পার সেকেন্ড। তো আমরা VR পাচ্ছি 2200, আমরা অভিকর্ষ ত্বরণ G পাচ্ছি কত? 9.8, এটা আমাদের মুখস্থ থাকবে। আমরা রকেটের ত্বরণ বের করব, এই ত্বরণটা হচ্ছে F net বের করে যেটা ক্যালকুলেট করতে হয় সেটা।
তো আমরা যদি দেখি আমরা অলরেডি এই ফর্মুলাটা দেখে এসেছি। এখানে কিন্তু বলে রাখা ভালো, এখানে কি আমাকে বলেছে জ্বালানি শুরুর মুহূর্তে বা আমাকে কি বলেছে জ্বালানি শেষে, সেরকম করে বলেনি। জাস্ট বলা আছে কি উড্ডয়নের প্রথম সেকেন্ডে। উড্ডয়নের প্রথম সেকেন্ড দেখেই বুঝে ফেলতে হবে এটা আসলে উড্ডয়নের শুরু বোঝাচ্ছে। সো কিছু জিনিস টেকনিক্যালিও নিজের বুঝে নিতে হবে। সো টেকনিক্যালি আমাদের এখানে বুঝে নিতে হচ্ছে যে এটা আমরা শুরুরটা ব্যবহার করবো, জ্বালানি যখন ব্যবহার করতে, জ্বালানি ব্যবহারের শুরুতে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে একদম জ্বালানি পোড়ানোর শুরুর মুহূর্তে যেটা যে এফ নেটটা হয় সেই এফ নেটের সূত্রটা লিখব। একটু আগে যে ফর্মুলাটা দেখেছি আমরা সেটা এফ নেট লিখলাম, এফ নেট ইকুয়াল টু ভি আর ডিএম বাই ডিটি মাইনাস এমটিজি। এখন এই জায়গাটার মধ্যে কি কি জানি কি কি জানি না একটু চিন্তা করে দেখো। এখানে তুমি ভি আর জানো 2200 দেয়া আছে, ডিএম বাই ডিটি সরাসরি জানো না, বাট এই জিনিসটা কিন্তু কন্ডিশন অনুসারে দেয়া আছে। ডিএম কত দেয়া আছে, দেয়া আছে তার মোট ভরের, মোট ভর মানে এমটি, মোট ভরের 1/50 ভাগ শেষ হয়ে যায়। দ্যাট মিন্স ডিএম ইকুয়াল টু দেওয়া আছে এমটি বাই 50। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। ডিএম কতটুকু জ্বালানি পুড়ে যায় বা কতটুকু ভর শেষ হয়ে যায়, ডিএম পরিমাণের ভর শেষ হয়ে যায়, এটা কার সমান, মোট ভরের 1/50 ভাগের সমান। সো ডিএম ইকুয়াল টু এমটি বাই 50। কত সেকেন্ডে শেষ হয়ে যায়, 1 সেকেন্ডে শেষ হয়ে যায়, তাই ডিটি এর ভ্যালু কত, 1 সেকেন্ড। সো আমি এই জিনিসটা জানি, আলাদা করে ডিএম জানি, আলাদা করে ডিটি জানি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন এই জায়গাটা থেকে এমটিজি, এমটি যেই জিনিসটা সেটাকে আমরা সরাসরি জানি, সেটা কিন্তু সরাসরি জানি না। তো এই ক্ষেত্রে আমাদের কি বলেছিলাম আমি, প্রথমে এফ নেট বের করবা, তারপরে এফ নেট ইকুয়াল টু এম এ দিবা। সো এখন কিন্তু এই সূত্রে যদি এফ নেট বের করতে চাও তোমার কিন্তু একটা চলক থেকে যাবে, সেই চলকটাকে সরাসরি বের করতে, এটা জানো বাট এমটিটা কিন্তু জানো না, এভাবে থেকে যাবে। তাই একটু এই সকল ম্যাথে টেকনিক্যালি তুমি এফ নেটটাকে সমান সমান দিয়ে কি লিখতে পারো, এফ নেটটাকে সমান সমান দিয়ে তুমি এমটি এ নেট লিখতে পারো, রাইট। এমটি এর সমান লিখতে পারো। আমি বলেছি এই এফ নেটটাকে এম এর সমান লেখা যাবে, F1 কে লেখা যেত না, বাট এই F নেট কে MT এর সমান লেখা যাবে, মানে M এর সমান লেখা যাবে। সো আমরা এটাকে কি লিখব, এটাকে লিখব M এর সমান। সো এখানে কি করা হয়েছে অ্যাকচুয়ালি আমি যদি একটু বুঝাই, এখানে তুমি MT দিয়ে ভাগ দাও, এখানে তুমি MT দিয়ে ভাগ দাও, এখানে তুমি MT দিয়ে ভাগ দাও, সবাইকে এই যে এই MT সবাইকে MT দিয়ে ভাগ দাও। MT দিয়ে ভাগ দিলে এখানে তো MT কাটাকাটি, এখানে থাকবে শুধু কে G। এখানে কি হবে, এইখানে দেখো আমি এমটি দিয়ে ভাগ দিলে 1/mt রূপে থাকবে, 1/mt রূপে থাকবে। এফ নেট কে যদি আমি এমটি মানে ভর দিয়ে ভাগ দিই, আমরা জানি বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। সো বলকে যদি ভর দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে থাকবে কি শুধু ত্বরণ। তাহলে এই পাশে এফ নেট বাই এমটি হওয়ার কথা, বাট এফ নেট বাই এমটি আসলে কি ত্বরণ। সো আমরা এফ নেট বাই এমটি কে একবারে লিখতেছি ত্বরণ এ। সো এ ইকুয়াল টু এইখানে 1/mt মানে vr by mt dm by dt minus g। কেন এভাবে লিখলাম, আগে ওটা বের করতে পারিনি কারণ mt এর মান সরাসরি আমরা জানি না। এখন কিভাবে বের করব, এখন dm কে যেহেতু mt এর মাধ্যমে দেয়া আছে, কাটাকাটি কিন্তু চলে যায়। দেখো কাটাকাটি যাওয়ার একটা সুযোগ কিন্তু আছে। তো আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা vr by mt, এখানে vr এর ভ্যালু বসিয়ে দিলাম 2200, আর mt এর ভ্যালু আমরা mt রাখলাম, vr আর mt এর মতন রেখেছি। dm by dt, dm কে আমরা mt by 50 লিখেছি, dm কে mt by 50 লিখেছি, dt কে আমরা 1 লিখেছি। সো আমরা যদি এইভাবে লিখি তাহলে দেখো mt কাটাকাটি চলে যায়, mt কাটাকাটি চলে যায়। সো আমার mt যদি নাও দেওয়া থাকে কোনো কি সমস্যা হচ্ছে না। সো mt কাটাকাটি চলে গেলে থাকে কি এখানে 2250 বিয়োগ 9.8। এটাই একদম ইজি ক্যালকুলেশন, যে কোনো ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেট করো না কেন তোমার অ্যান্সার আসতে বাধ্য 34.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা এইখানে দেখলাম যে রকেটটার ঊর্ধ্বমুখী যে ত্বরণটা, সেই ত্বরণটা কত 34.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই ম্যাথগুলো কিন্তু আগে খুব বেশি আসতো না, বাট এই ম্যাথগুলো তোমাদের বেলায় খুব বেশি ইম্পর্টেন্ট। কেন বলতেছি, কারণ সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট চ্যাপ্টারের ভেতরেও কিন্তু অনেকগুলো জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেমন এখানে তোমাদের ঘর্ষণ বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখানে তোমার সংঘর্ষ বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো থাকলো কিন্তু এই জিনিসগুলাই। সো এই জিনিসগুলো বেশি প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। তো আমরা রকেটের পার্টটা আশা করি শেষ করলাম। তো আমরা একটু তোমাদের কমেন্ট দেখে নিই যে তোমরা এই পর্যন্ত বুঝেছো কিনা। এই পর্যন্ত যদি বুঝে থাকো তারপরে আমরা চলে আসবো আমাদের ঘোড়ার গাড়ি, নৌকার গুণটানা, এই জিনিসগুলোতে। সো তোমরা কমেন্টে জানো এই পর্যন্ত আলোচনাগুলো তোমরা বুঝেছো কিনা। এই পর্যন্ত আলোচনাগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরের দিকে প্রসিড করব। আচ্ছা, একজন লিখেছো অবনী mt বাই 50 কিভাবে হয়েছে। এটা একদম ইজি, তো এটা তো কঠিন কিছু না। বলে দেওয়া আছে প্রতি সেকেন্ডে তার ভরের 1/50 ভাগ ভর বের হয়ে যায়। তোমার কাছে 100 টাকা আছে, আমি যদি বলি তোমার 100 টাকা থেকে প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন
1/50 অংশ করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কতটুকু শেষ হয়ে যাচ্ছে, সেই শেষ হয়ে যাওয়ার পরিমাণটা মোট টাকার 50 ভাগ। তো এটাই কিন্তু লিখেছি, যতটুকু শেষ হয়ে যাচ্ছে ইকুয়াল টু মোটের 50, অর্থাৎ মোট ডিভাইড বাই 50 বলেই দেওয়া আছে। এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজে থেকে কোনো ম্যাথও না, এটা জাস্ট সরাসরি আমরা ছোটবেলায় এর মানে গুণ এভাবে পড়তাম না। সো মোট ভর এর 1/50, এর মানে গুণ এভাবে চিন্তা করতে, তাহলে এমটি গুণ 1/50 এভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, সো এটা আশা করি কারোই সমস্যা হওয়ার কথা না, একদম ইজি। এখানে আমরা নতুন করে বা ভালো করে অ্যাকচুয়ালি কি বুঝেছি সেটা বুঝেছি যে আমরা আগে জানতাম বল বুঝি ক্যালকুলেট করা যায় ভরবেগের পরিবর্তনে, আর ভরবেগের পরিবর্তন হতে পারে শুধুমাত্র বেগের পরিবর্তনের কারণে। বাট এই ম্যাথটা কিন্তু একটু বোঝার বিষয়, এই সকল ম্যাথগুলোতে বেগের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কিসের পরিবর্তন? ভরের পরিবর্তন। ভরের পরিবর্তনের কারণে বল তৈরি হচ্ছে এখানে। সো এই জায়গাটা যদি বুঝে থাকো তাহলে আশা করি তোমাদের এই পর্যন্ত একটা কনসেপ্ট তোমরা নতুন করে জানলো। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের এরপরে আমরা এখন যে জিনিসটা আলোচনা করবো এটা তোমাদের সিলেবাসে আলাদা করে বলে দেওয়া আছে। আমি জানি না তোমরা আজকে যারা ক্লাস করতেছো 1.3K মানুষ, এই 1.3K মানুষ তোমাদের বোর্ড কর্তৃক দেয়া সিলেবাসের যে কপিটা, সেই কপিটা দেখছো কিনা? সেই কপিটার মধ্যে যদি তোমরা দেখো, সেই কপিটার মধ্যে কিন্তু আলাদা করে বলে দেওয়া আছে ঘোড়ার গাড়ির চলাচল, মানে একটা টপিকের একদম একটা অংশ, মানে কি চলাচল করবে, শুধু টপিকটাই না, টপিকটার একদম উদাহরণটা সহ বলে দেওয়া আছে। ঘোড়ার গাড়ির চলাচল, নৌকার গুণ টানা, মহাশূন্য অভিযান। সো এই জিনিসগুলোতে আমি কিন্তু বেশি ফোকাস করতেছি, তাই কারণ এগুলো যেহেতু আলাদা করে প্রশ্নে সিলেবাসে মেনশন করে দেওয়া আছে। সো এই জিনিসগুলো কেউই স্কিপ করবা না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা যদি দেখি এখানে একটা খুব সুন্দর ঘোড়ার গাড়ি দেখতেছো। সো একদম মনে হচ্ছে যে পুরোনো আমলে আমরা চলে গেছি। সো এই ঘোড়ার গাড়িটার মধ্যে একটা ঘোড়া আছে, একটা গাড়ি আছে। এখন এটা চলাচল করবে, খুবই সিম্পল মেকানিজম, তেমন কঠিন কিছু না। বোর্ডে দিয়েছে বলেই আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। যদি না দিত বোর্ডের শর্ট সিলেবাসে তাহলে কিন্তু এই জিনিসগুলো হয়তো দেখাতাম না, কারণ এগুলো বই পড়ে নিজেরাই বুঝতে পারতাম। বাট তাও আমি দেখাচ্ছি, আর প্রশ্ন কেমন হতে পারে সেটা সম্বন্ধে আমার প্রেডিকশন দিচ্ছি। সো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কি দেখতে পারতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়া আছে, একটা গাড়ি আছে। এই ঘোড়াটা সামনের দিকে যাবে, খুবই কমন একটা সিনারিও, রাইট? আমরা যারা মুভি দেখি বা গেমস খেলি আমরা এই জিনিসগুলো জানি। তো এখন এইখানে ঘোড়াটা যখন যাবে, ঘোড়াটা কি করে? ঘোড়াটা এই পাটা দিয়ে সে ভূমিটার মধ্যে কোনাকোনি, সোজা কিন্তু না, কোনাকোনি ধাক্কা দেয়, কোনাকোনি ধাক্কা দিয়ে দৌড়ায় সামনে যায়। সাথে ঘোড়ার গাড়িটা যেহেতু অ্যাটাচ করা, গাড়িটাও সামনের দিকে চলে যায়। তো এখানে কিন্তু খেয়াল রাখার বিষয় যে এই যে আর দেখতে পারতেছ, এইখানে ঘোড়াটা যখন নিচের দিকে ধাক্কা দিবে, এই ধাক্কাটা কিন্তু ঘোড়াটা বাঁকা ভাবে দিবে। ধাক্কাটা ভূমিতে বাঁকা ভাবে দিচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বলটাও কিন্তু বাঁকা ভাবে কাজ করবে তার উপরে। সো ঘোড়া ধাক্কাটা এইভাবে বাঁকা ভাবে দেওয়ার কারণে প্রতিক্রিয়া বল বাঁকা ভাবে কাজ করছে। সো প্রতিক্রিয়া বলটাকে তাই কোনাকুনি দেখানো হয়েছে। প্রতিক্রিয়া বল কেন কোনাকুনি দেখানো হয়েছে বোঝা গেছে? ঘোড়া যখন ধাক্কা দেয় এইভাবে না, এইভাবে বাঁকা ভাবে ধাক্কা দেয়, আর প্রতিক্রিয়াটাও বলের বিপরীতে আসে। সো বলের বিপরীতে এইভাবে কাজ করবে। সো প্রতিক্রিয়া বল যদি আর এটা হয়, আমরা সবাই জানি ভেক্টর চ্যাপ্টার নাহিয়ান ভাই পড়িয়েছে তোমাদের, আর তোমরা অনেকেই আমার আগের ভেক্টর চ্যাপ্টারের ক্লাসগুলো করেছো, বেসিকের ক্লাসগুলো আমি যেগুলো ইউটিউবে দিয়ে রেখেছি। সো ওইগুলো থেকে তোমরা জানো যে কিভাবে আসলে ভাঙাতে হয়। আমি প্রথম দিকে আমার মনে আছে আমি পড়েছি যে বলগুলো ভাঙাতে হয় কিভাবে। নিয়ারেস্ট এক্সিস যে দুইটা আছে সেই দুই বরাবর তোমরা উপাংশ দিবা। তো এখানে আর যদি এটা হয় তাহলে নিয়ারেস্ট এক্সিস কি +x + y, যদি আরটা এই দিকে থাকতো তাহলে কি দিতা -y - x, ঠিক আছে? সো যে দিকে থাকে, সো আরটা আমার এই দিকে আছে ফার্স্ট কোঅর্ডিনেটে, তো তার মানে কি +x + y, তার মানে FH FV বলে যে দুইটাকে বলতেছি, এই দুইটা আসলে কেউ না, এই দুইটা আসলে আর এর ই, অর্থাৎ প্রতিক্রিয়া বলেরই দুইটা উপাংশ। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। সো তোমরা সবাই জানো এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাকে বলা যায় F = r cos θ। এটা যদি থিটা হয় তাহলে এই উপরেরটাকে বলা যায় আর FV = r sin θ, ঠিক আছে? সো থিটাটা কিন্তু অনুভূমিকের সাথে কোণ হলে, সো এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে না, জাস্ট এখানে দেখিয়ে দাও। তো এখন এখানে তার মানে প্রথম জিনিসটা আমি বুঝালাম ঘোড়ার পায়ের সাথে ভূমির যে কি ক্রিয়াটা হয় সেটা। তো এখানে একটা প্রতিক্রিয়া বল আসে, এই প্রতিক্রিয়া বলের দ্বিতীয় উপাংশ আমি তোমাদের দেখালাম। ঘোড়ার গাড়ি আর ঘোড়া একটা বেল্ট দিয়ে অ্যাটাচ করা না? একটা বেল্ট বা একটা কিছু দিয়ে অ্যাটাচ করা, একটা যে কোনো একটা রশি দিয়ে অ্যাটাচ করা থাকে। সো একটা রশি বা একটা বেল্ট দিয়ে অ্যাটাচ করা, এই যে বেল্ট দিয়ে অ্যাটাচ করা, তার মানে কি ঘোড়াটা যখন সামনের দিকে যায়, সো তখন ঘোড়াটা তো এই গাড়িটাকে কি সামনের দিকে একটা ধাক্কা দেয় F। তো ঘোড়ার সাথে যেহেতু এই তারটা লাগানো, সো গাড়িটার একটা ওজন আছে, সো গাড়িটাও কিন্তু একটা পাল্টা ধাক্কা দেবে, রাইট? তার মানে ঘোড়াটা যদি সামনের দিকে F পরিমাণের ধাক্কা দেয়, গাড়িটা পেছনের দিকে কি R পরিমাণের ধাক্কা দিচ্ছে। তাহলে এই F আর এই R কিন্তু সমান হতে হবে। এই F আর এই R যদি সমান না হতো তাহলে যে জিনিসটা দেখাতো যে গাড়িটাকে এখানে রেখে ঘোড়াটা সামনে চলে যাইতেছে,
আর যদি আর বড় হইতো তাহলে কি হতো, ঘোড়াটাকে এইদিকে রেখে গাড়িটা পেছনের দিকে চলে আসতেছে, বাট নাথিং হ্যাপেন্স, দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি সামনের দিকে যায়। দ্যাট মিন্স এই এফ আর এই আর কিন্তু সেই শর্তে দুইজনের সমান হতে হবে। সমান না হলে দেখা যেত কি ঘোড়াটা সামনের দিকে চলে যেতেছে, গাড়িটা পেছনে রয়ে গেছে। আর বড় হলে দেখা যেত ঘোড়াটা স্থির আছে, গাড়িটা পেছনের দিকে চলে আসতেছে। সো এই দুইটা সিনারিও কিন্তু ঘটতে পারতো যদি আর ইকুয়াল টু এফ না হতো। তাহলে আমি এখানে আর ইকুয়াল টু এফ এর ব্যাপারটা তোমাদেরকে বুঝালাম। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া ঘোড়া যদি গাড়িকে বেশি বল না দেয় তাহলে ঘোড়ার গাড়িটা সামনে চলতেছে কিভাবে? সামনে চলতেছে তো এইটার কারণে, সামনে চলতেছে এই এফ এইচ এর কারণে, এইটার কারণে না কিন্তু, ঠিক আছে? সামনে কি ঘোড়ার গাড়ির থেকে সামনে যাচ্ছে নাকি ঘোড়ার গাড়ি মিলে মাটির থেকে সামনে যাচ্ছে? মাটির থেকে সামনে যাচ্ছে। খেয়াল রাখবা কিন্তু এই জায়গাটার মধ্যে অনেকেই কনফিউজ করে ফেলো। সো ঘোড়া কিন্তু গাড়ি থেকে সামনে যাচ্ছে না, ঘোড়া আর গাড়ি মিলে মাটির থেকে সামনে যাচ্ছে। সো মাটির সাথে যদি চিন্তা করি তাহলে কিন্তু এখানে একটা বল আছে, ডান দিকে একটা, আমার হাতের ডান দিকে একটা বল আছে। সো সেই কারণে তারা সামনের দিকে যাচ্ছে। সো আমি দুইটা জিনিস ক্লিয়ার করলাম, ঘোড়া আর গাড়ির মধ্যে কি বল কাজ করে, আর আর এফ, আর তাদের মান সমান, কেন সমান, আর কেন এই জায়গাটার মধ্যে আমার প্রতিক্রিয়া বলটা কোনাকুনি, আর এই কোনাকুনি হবার কারণেই অ্যাকচুয়ালি কি ডান দিকে একটা বল আমরা পাচ্ছি যেটাকে এফ এইচ বলতেছি, আর এর অনুভূমিক উপাংশ, আর উপরের দিকে একটা বল পাচ্ছি এফ ভি। এফ এইচ এর কারণে ঘোড়ার গাড়ি সামনে যায়, এফ বি এর কারণে ঘোড়ার গাড়িটা ওয়েটটাকে কি করে, লিফট করে রাখে। না হলে কি হতো, ধরো এই এফ বিটা নাই, ধরো এই এফ বিটা নাই, এই এফ বিটা যদি না থাকতো তাহলে কি হতো, তারা চোরাবালির মতন নিচে ডেবে যেত, নিচে ডেবে যেত। কারণ নিচে থেকে যদি তাদেরকে ধাক্কা না দিত তাদের ওজনটা তাদেরকে কি নিচে ডাবিয়ে ফেলতো না, ডাবিয়ে ফেলতো। আবার এমন যদি হইতো এই এফ বি এর মান তাদের ওজনের চেয়েও বেশি, যদি এই এফ বি এর মান উপাংশটার মান যদি তাদের ওজনের চেয়ে বেশি হতো তাহলে কি হতো, পঙ্খিরাজ ঘোড়া হয়ে যেত। পঙ্খিরাজ ঘোড়া মানে কি, চলতে চলতে আকাশের দিকে চলে যাওয়া। সো আকাশের দিকে চলে যেত। সো এফ বি অবশ্যই এদের ওয়েটের সমান হতে হবে, ঠিক আছে? সো আমি কিন্তু এখানে যেই উপাংশগুলোই আছে সেই উপাংশগুলোর প্রত্যেকটার কাজ আলাদা আলাদা করে বলে দিলাম। এখন আসবো কিভাবে পরীক্ষায় আসলে এটা নিয়ে ম্যাথ আসবে। তো এই জিনিসটা একটু ভালো করে দেখি। সো আমি যে কথাগুলো বলছি না সেই কথাগুলো কিন্তু এখানে আছে, এই কথাগুলো এখানে একদম পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হয় সেভাবে আছে। যদি ইনকেস তোমাদের আসে যে মেকানিজমটা বুঝাও বা এই জিনিসগুলো বোঝাও, যেহেতু শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে, দেওয়ার মতন জিনিসপত্র কমে গেছে, সো এই জিনিসগুলো আসলেও কিন্তু আসতে পারে। সো এই জিনিসগুলো আসলে কিভাবে পরীক্ষার খাতায় লিখবা তা এখানে দেয়া আছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমি আর তাই আলাদা করে বলতেছি না। আমি আসবো এখন ম্যাথে, মানে ম্যাথ গুলো কিভাবে আসে এটা থেকে। আমরা যদি দেখি আমাদের এই ঘোড়া আর গাড়িটাকে আমরা কি করলাম, আলাদা করে ফেললাম। ঘোড়ার গাড়ি আগে একসাথে ছিল, আমরা ঘোড়া আর গাড়িটাকে আলাদা করে যদি চিন্তা করি তাহলে দেখি কার উপরে কি বল কাজ করে। সো এখানে একটু বলে রাখি যে আমি যাওয়ার সময় এফ বি বুঝিয়েছি, এফ এইচ বুঝিয়েছি, এফ এইচ বুঝিয়েছি, এফ বি বুঝিয়েছি, আর বুঝিয়েছি, এই আর বুঝিয়েছি, এই এফ বুঝিয়েছি। এই আর আর এই আর কিন্তু এক জিনিস না, এটা কিন্তু মাথায় রাখবা। এটা প্রতিক্রিয়া বল হিসেবে আর দেওয়া হয়েছে, এটা প্রতিক্রিয়া বল হিসেবে আর দেওয়া হয়েছে, কিন্তু এটা আর এটার মান কিন্তু আলাদা, বাট এই আর আর এই এফ এর মান একই। আচ্ছা, এখানে আরেকটা বল ছিল, সেটা কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল কার কার মধ্যে হবে, এই যে তার যে তলটার মধ্যে যাচ্ছে, এটা পিচ ঢালা রাস্তা হতে পারে, মাটির রাস্তা হতে পারে, এই রাস্তার সাথে গাড়ির চাকার ঘর্ষণ বল, ঠিক আছে? এই রাস্তার সাথে গাড়ির চাকার ঘর্ষণ বল। সো আলটিমেটলি এই ঘর্ষণ বলটা কোথায় যাওয়া কাজ করে, আমরা জানি ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। গতি যদি ডান দিকে হয় ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে। সো গতি যদি তারা যদি ওই দিকে যায় ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে। সো এর জন্য এটা বাম দিকে ছোট হাতের এফ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? ওকে, এখন আমরা আলাদা করে ফেলবো তাদেরকে, ঘোড়া আর গাড়িটাকে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে বুঝবো। আলাদা করে ফেললাম আমি ঘোড়া আর গাড়িটাকে। শুধু গাড়ির কথা চিন্তা করি, যদি গাড়িটার মধ্যে ঘোড়া তাদেরকে টান দিচ্ছিল, গাড়িতে যারাই ছিল চালক বা গাড়ির ওভারঅল বডিটা, গাড়িটাকে টান দিচ্ছিল ঘোড়া কোন দিকে, ডান দিকে। কত বলে টান দিচ্ছিল, এফ বলে, ওই যে এফ আর আর এখানে লেখা ছিল। সো এই গাড়িটাকে ঘোড়া টান দিচ্ছে এফ বলে ডান দিকে, আর এই গাড়িটার উপরে আরেকটা কে বল কাজ করতেছে, ঘর্ষণ বল। ঘর্ষণ বল তাদেরকে কোন দিকে টান দিতেছে, যেদিকে গতি, ডান দিকে গতি, গতির বিপরীত দিকে। তো গতির বিপরীত দিকে স্মল এফ, আর গতির দিকে ঘোড়া কর্তৃক টান, ঘোড়া কর্তৃক গাড়ির উপরে টান, এটাকে কি বলতেছে, ক্যাপিটাল এফ। সো এইখানে ঘোড়ার গাড়িটা, শুধু গাড়িটা সামনের দিকে যাবে, কোন শর্তে যাবে, এইটা বড় হইলে নাকি এটা বড় হইলে? চিন্তা করে দেখো, এই দুইটার মধ্যে অবশ্যই এটার বড় হইতে হবে না, সামনের দিকে যেতে হলে এটার বড় হইতে হবে যদি ত্বরণে যেতে চাই। সো আমি এখানে একটা কথা লিখতেছি খুবই ইম্পর্টেন্ট, যখন ক্যাপিটাল এফ গ্রেটার দেন স্মল এফ, দ্যাট মিন্স ঘোড়ার টান গাড়ির উপরে, ঘোড়া কর্তৃক টান গাড়ির উপরে ঘর্ষণ বলের চেয়ে বেশি, তখনই গাড়ি এফ মাইনাস ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ, মানে এইটা বড় এটা ছোট, বড়টা বিয়োগ ছোটটা করলে যেই লব্ধিটা আসবে তত বলে সামনের দিকে চলতে শুরু করবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ তো সরাসরি দিতে পারে, কারণ এই টপিকটা আলাদা করে তোমাদের বোর্ডে বলে দেওয়া আছে।
সো যখন ক্যাপিটাল এফ স্মল এফ এর চেয়ে বেশি হবে তখন বড় বিয়োগ ছোট, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে যে লব্ধিটা থাকবে সেই লব্ধি বলে গাড়ি সামনের দিকে যেতে থাকবে, সেই লব্ধি বলে সামনের দিকে যেতে থাকবে। তাহলে এর উপরে যদি একটা লব্ধি বল থাকে তার মানে এর উপরে একটা লব্ধি ত্বরণ আছে। সো এই ত্বরণটা আমরা বের করব, একটু পরেই বের করতেছি। সো আগে চলে আসি এবার ঘোড়ার ক্ষেত্রে। গাড়ির ক্ষেত্রে দেখলাম আমরা, এবার চলে আসি আমরা ঘোড়াতে। ঘোড়ার উপরে কি কি কাজ করবে? ঘোড়াটা আমরা দেখেছিলাম যে উপরে নিচে তো আসি, উপরে এফ ভি নিচে ডাব্লিউ, এটা তো ব্যালেন্স করবে, এটা নিয়ে আমরা আলাদা করে কথা বলতেছি না কারণ ওয়েটটা ব্যালেন্স হয়েই যায় আলটিমেটলি। এফ এইচ আর যে আমার যে গাড়ি কর্তৃক যে টান, এই যে বেল্ট দিয়ে বাঁধা ছিল গাড়িটা, কি ঘোড়াটাকে একটু হলেও একটা টান দিত না, সেই টানটা হচ্ছে আমরা প্রতিক্রিয়া বল আর দিয়ে লিখেছিলাম। এখানে একটা প্রতিক্রিয়া ছিল সেটা না, এটা হচ্ছে গাড়ি যেই প্রতিক্রিয়ায় টান দিতেছে ঘোড়াটাকে, ঠিক আছে? সো এই আর আর এই এফ সমান বলেছিলাম না আমরা, তাই এখানে দেখো আর ইকুয়াল টু এফ, এই এফ আর এই আর সমান, এই দুইটা সমান, একটু আগেই দেখেছি আমি। সো এই যে ঘোড়াটা আছে তার মানে এই ঘোড়াটার উপরে দুইটা জিনিস সামনে হরিজন্টালি মানে এক্স অক্ষ বরাবর দুইটা জিনিস তার উপরে কাজ করতেছে। একটা হচ্ছে ডান দিকে যাওয়ার যে এফ এইচ বল মানে অনুভূমিক বল, যেটা প্রতিক্রিয়া বলের একটা উপাংশ, সেইভাবে বল প্রতিক্রিয়া বলের একটা উপাংশ। আর আরেকটা হচ্ছে যে বেলটা তার মধ্যে গায়ে বাঁধা, সেই বেলটা গাড়ির মধ্যে লাগানো যেটা, সেই গাড়িটা তাকে কত প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই প্রতিক্রিয়া বলটাই আবার ঘোড়া যে টানটা গাড়িটাকে দিচ্ছে সেটা সমান, কারণ এই দুটো সমান না হলে একজন সামনে চলে যেত একজন পেছনে থেকে যেত। সো এই দুইটা জিনিস তার উপরে কাজ করতেছে। এখন তোমরা চিন্তা করে বলো এফ এইচ আর এই স্মল ক্যাপিটাল আর বা এফ, এটা বড় হইতে হবে নাকি এটা বড় হইতে হবে? অবভিয়াসলি সামনে যাওয়ার জন্য, ত্বরণে সামনে যাওয়ার জন্য এটা বড় হইতে হবে। তাই এখানেও দেখো কি লিখলাম আমি, যখন এফ এইচ গ্রেটার দেন এফ হবে মানে সামনে যাওয়ার প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশটা যখন ঘোড়াকে যে গাড়িটা বা বেলটা টেনে রাখছে সেই টান বলের চেয়ে বেশি হবে, তখনই ঘোড়া এফ এইচ মাইনাস এফ মানে বড় বিয়োগ ছোট এফ এইচ মাইনাস এফ বলের সামনের দিকে চলতে শুরু করবে। এই যে লেখাগুলো লিখছি, এই লেখাগুলোতে কারো কোনো কনফিউশন আছে কিনা কমেন্টে জানাও। এই যে এই পর্যন্ত যে লেখাগুলো লিখছি এই লেখাগুলোতে কারো কোনো কনফিউশন আছে কিনা কমেন্টে জানাও। এই জিনিসটা লেখা বোঝা গেলে, এইগুলো হচ্ছে বেসিক, বোঝা গেলে আমরা এটা দিয়ে যে ফর্মুলাগুলো আসবে সেই ফর্মুলাগুলো দেখাবো। ফর্মুলাগুলো একদম সিম্পল। আমরা যে আলোচনাগুলো করছি এগুলো হচ্ছে ত্বরণের সামনে যাওয়ার জন্য, ত্বরণের সামনে দেওয়ার জন্য যেই জিনিসগুলো ঘটতে হবে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। সো কমেন্টে তোমরা জানাও যে তোমাদের এই পর্যন্ত আলোচনায় কোনো কনফিউশন আছে কিনা, কমেন্টে জানাও। দেখি কারা কারা এই পর্যন্ত আলোচনা বুঝছো। সবাই বলতেছো, সুপ্তি বলতেছো ক্লিয়ার, সাদিয়া নাসরিন মিম বলতেছো ক্লিয়ার, মিশকাত জাহান বলতেছো ক্লিয়ার, তাহমিনা খানম বলতেছো ক্লিয়ার, আর কর্ণ বলছো ঘোড়ারটা আবার বুঝেন। ঘোড়ারটা একদম কিছুই না, ঘোড়ার উপরে কোন দুইটা বল হরিজন্টালি কাজ করতেছে? উপরে নিচে তো কাজ করতেছে, অন্যান্য জিনিস উপরে নিচে না। এক্স অক্ষ বরাবর কি কি কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর ডান দিকে এই যে প্রতিক্রিয়া বল ছিল আর, একটু আগের অ্যানিমেশনটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে প্রতিক্রিয়া বল ছিল আর, তার ধাক্কার বিনিময়ে যে প্রতিক্রিয়া, এটার একটা উপাংশ এফ এইচ, এটা ডান দিকে কাজ করতেছে ঘোড়ার উপরে। আর এই যে বেল্ট দিয়ে সে বাঁধা, বেল্ট দিয়ে বাঁধার কারণে ঘোড়াকে আর বলে, ঘোড়া একটা পেছনের দিকে কি ফিল করবে? টান ফিল করবে। এই আর এর মান আর এই এফ এর মান সমান। এফ এর পরিচয় কি? এফ এর পরিচয় হচ্ছে ঘোড়া গাড়িকে যত বলে টানে। আর এর পরিচয় কি? আর এর পরিচয় হচ্ছে ঘোড়াকে গাড়ি যত বলে পেছনের দিকে টানতেছে, মানে ঘোড়ার যে এই রশিটা আছে সেই রশির টান বল। তো এখন আলাদা করলে ঘোড়াটার উপরে তার মানে কি কি জিনিস দেখতে পাচ্ছি? এফ এইচ আর আর, আর এই আর এর ভ্যালু আর এফ এর ভ্যালু সমান, আমি একটু আগেই বলছি এটা। সো আমরা যদি এখানে দেখি তাহলে এফ এইচ গ্রেটার দেন এফ না হলে তো সামনের দিকে ত্বরণটা পাবে না, ডান দিকে ত্বরণটা পাবে না। ডান দিকে ত্বরণটা না পেলে কি ডান দিকে ত্বরণে যেতেও পারবে না। সো ত্বরণে যাওয়ার জন্য অবভিয়াসলি এই শর্তটা আর এই শর্তটা মানতে হবে। এই শর্তগুলো যদি না মানে তাহলে ত্বরণে ঘোড়ার গাড়ি সামনের দিকে যাবে না। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এবার আমরা চলে আসবো আমাদের এইগুলো থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে, কি টাইপের ফর্মুলা এগুলোতে আসলে লাগে। আমরা জাস্ট দেখলাম যে ঘোড়ার গাড়ি ত্বরণের সামনে যাওয়ার জন্য কি কি শর্ত দরকার, এই শর্তগুলো দরকার। ওকে, এবার আমরা চলে আসি চালক সহ গাড়ি যদি ত্বরণ নিয়ে চলে, মানে চালক সহ গাড়িটা যদি ত্বরণ নিয়ে চলে তাহলে সেই ত্বরণের মানটা কত হবে? ত্বরণের মান খুবই সিম্পল, নেট বল বাই ভর। আমরা গতকালও একটা ফর্মুলা দেখছিলাম, নেট বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। সো এখানে নেট বল কত? এই গাড়ির ক্ষেত্রে ঘোড়ার গাড়িটার ক্ষেত্রে নেট বল কত? নেট বল হচ্ছে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ। ক্যাপিটাল এফ কি? ঘোড়া গাড়িকে যত বলে টানে। স্মল এফ কি? ঘোড়ার গাড়ির চাকার সাথে মাটির ঘর্ষণ বল।
তাহলে এই ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ হচ্ছে গাড়ির ক্ষেত্রে নেট বল। সো নেট বলকে তুমি যদি ভর দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পাবা? নেট বলকে তুমি যদি ভর দিয়ে ভাগ দাও, নেট বলকে যে এখানে নেট বলকে তুমি যদি ভর দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পাবা? ত্বরণ পাবা। সো খেয়াল রাখো এখানে কিন্তু দুইটা ভরের ব্যাপার আছে, একটা ক্যাপিটাল এম, একটা ক্যাপিটাল এম জি। জি দিয়ে কি গাড়ি, গতে গাড়ি। সো আমি এখানে জি দিয়ে গাড়ি বুঝিয়েছি। এখানে কিন্তু এম জি গুণ আকারে না, এম জি নিজেই একটা টার্ম, এম জি নিজেই একটা টার্ম, এম গুণ জি না কিন্তু এটা এম জি নিজেই একটা টার্ম। সেটা কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে গাড়ির ভর। সেটা কি বোঝাচ্ছে? ঘোড়ার গাড়িটার ভর। এই যে গাড়িটা দেখতেছো এই গাড়িটার ভর, চালক সহ গাড়িটার ভর। তাহলে এইটা হচ্ছে গাড়ির ওপরে নেট বল, এটা হচ্ছে গাড়ির ভর। তো গাড়ির উপরে নেট বল বাই ভর যদি আমরা করি তাহলে কি পাবো? ত্বরণ পাবো। সো এটা হচ্ছে গাড়ির ত্বরণের সূত্র। আর ঘোড়ার ত্বরণের সূত্র কি এটা? ঘোড়ার ত্বরণের সূত্র কি এটা? সো ঘোড়ার ত্বরণের সূত্র কি রকম হবে? এফ এইচ মাইনাস এফ, এফ এইচ মাইনাস এফ। এফ এইচ হচ্ছে সামনে যাওয়ার জন্য ঘোড়া যে বলটা প্রতিক্রিয়া বলের উপাংশ থেকে পায়, আর এফ কি? ঘোড়াকে গাড়িটা যত বলে পেছনের দিকে টেনে রাখছে। সো এফ এইচ মাইনাস এফ ডিভাইড বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কি? শুধু ঘোড়ার ভর, শুধু ঘোড়ার ভর। ঠিক আছে, এটা হচ্ছে ঘোড়ার ভর, এটা হচ্ছে গাড়ির ভর। এখানে গাড়ির ওজন না কিন্তু, গাড়ির ভর, অনলি ভর। সো এটা হচ্ছে ঘোড়ার উপরে নেট বল ডিভাইডেড বাই ঘোড়ার ভর। তাহলে পাবো কি? ঘোড়ার ত্বরণ। সো এই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে ম্যাথে জানতে চাইতে পারে। সো ম্যাথ যখন দিবে তখন হয়তো তোমাকে কিভাবে দিবে? হয়তো তোমাকে জাস্ট এই জিনিসটা দিয়ে রাখবে, এটা একটা ফিগার দিয়ে রাখবে, এই জিনিসটা, হ্যাঁ এই ফিগারটা ধরো তোমাকে দিয়ে রাখবে পরীক্ষার উদ্দীপকে, দিয়ে রেখে এখানে হয়তো একটা আর এফ এগুলো কিছু না লিখে বলবে যে ঘোড়া আর গাড়ির সংযুক্ত যে তারটা আছে, যে রশিটা আছে, সেই রশির টান বল মানে এই যে আর এইটার মান দেওয়া আছে 200 নিউটন দেওয়া আছে। এখানে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলের হয়তো মান দেওয়া থাকবে। সো প্রতিক্রিয়া বলের একটা মান দেওয়া থাকলো, এখানে হয়তো একটা কোণ দেওয়া থাকলো, কোণ দিয়ে দিয়ে বলবে ঘোড়ার ত্বরণ কত, গাড়ির ত্বরণ কত, ঘোড়ার ত্বরণ আর গাড়ির ত্বরণ একই হবে কিনা দেখাও। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু দিতেই পারে। সো আমাদের কিন্তু চলকগুলো সম্বন্ধে অনেক বেশি আইডিয়া লাগবে যে চলক কোনটা কি। কারণ তোমাকে চলক আর ইকুয়াল টু এত বলে দিবে না, তোমাকে জাস্ট এখানে মান দেওয়া থাকবে, এখানে মান দেওয়া থাকবে। সো মান দিয়ে তোমাকে বলবে যে সলভ করতে, মান দিয়ে তোমাকে বলবে সলভ করতে। সো তখন তোমাদের কিন্তু এই চলকগুলো কোনটা দিয়ে কি বুঝিয়েছি সেই জিনিসগুলো কিন্তু ভালো করে জানা থাকা লাগবে। কোনটা এফ এইচ, কোনটা এফ, কোনটা এম, কোনটা ক্যাপিটাল এফ, কোনটা স্মল এফ, কোনটা এম জি। আমি আবারও বলে রাখছি, এফ এইচ কোথা থেকে আসে? প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ। প্রতিক্রিয়া বল দিয়ে দিলে এটা কিন্তু cos থিটা, এফ এইচ ইকুয়াল টু আর cos থিটা দিয়ে বের করা যাবে। এফ কি? এফ হচ্ছে ঘোড়া গাড়িকে যত বলে সামনের দিকে টানে, বা এভাবে বলতে পারো ঘোড়াকে গাড়ি যত বলে পেছনের দিকে টান দিয়ে রাখছে, দুই ভাবে বলা যায়। স্মল এম কি? ঘোড়ার ভর। আবার ক্যাপিটাল এফ, পরিচিতটা আগে বলছি। স্মল এফ ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়ির চাকা আর যে মাটিটা আছে তাদের মধ্যকার ঘর্ষণ বল, স্মল এফ এটা। এমজি কি? গাড়ির ভর, ঘোড়ার গাড়ির ভর। সো এই চলকগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ত্বরণে চললে। এবার যদি আসি, সবসময় কি ত্বরণেই চলে? সবসময় কি ঘোড়ার গাড়িকে আমরা দেখি বেগ কম থেকে বাড়তেই থাকে? তা তো না, কখনো তো সমবেগেও চলতে পারে, তাই না? একটা সার্টেন টাইম বেগ বাড়লো, তারপরে কিন্তু সমবেগেও তারা চলতে পারে। তো সমবেগে যদি চলে তখন কি হবে? তখন কি ত্বরণ থাকে? সমবেগে চললে কিন্তু ত্বরণ থাকবে না। সমবেগে চললে কি হবে না? ত্বরণ থাকবে না। ত্বরণ না থাকার শর্ত কি? নেট বল কত হবে? 0 হইতে হবে। নেট বল কত হবে? 0 হতে হবে। সো নেট বল মানে কি? f - f = 0 হইতে হবে, fh - f = 0 হইতে হবে। সো আমি কিন্তু কথায় কথায় বলে ফেলছি, এবার আসি দেখাই। যদি তারা সমবেগে চলতে চায় তাহলে ক্যাপিটাল F = স্মল f হইতে হবে। এই ক্ষেত্রে এই দুটো সমান হইতে হবে। এই দুটো সমান হলে তার উপরে কি নাই? কোনো নেট বল নাই। নেট বল না থাকলে কি হবে? সমবেগে চলবে। নেট বল না থাকলে সে যদি গতিশীল থাকে তাহলে গতিশীল থাকার জন্য তার যেই বেগটা সেটা অবশ্যই সমবেগ। ত্বরণ নাই, যেই বেগ আছে সেটা অবশ্যই সমবেগ, এটা আমরা পড়ে এসেছি। সো ক্যাপিটাল F = স্মল f হতে হবে যদি গাড়িটা সমবেগে সামনের দিকে যেতে চায়। ঘোড়ার ক্ষেত্রে আসি, FH = F হতে হবে যদি ঘোড়া সমবেগে চলতে চায়। সো এটা হচ্ছে সমবেগে চলার জন্য শর্ত। তাই সমবেগে চলার জন্য যদি আমরা দেখি তাহলে শর্তটা একবারে লিখলে ক্যাপিটাল F = স্মল f, আবার FH = ক্যাপিটাল F, দ্যাট মিন্স একবারে লিখলে এই জিনিসটা আমরা লিখতে পারি। একবারে লিখলে এই জিনিসটা আমরা লিখতে পারি। আমি থিওরিটা দেখালাম তোমাদেরকে, আমি ওভারঅল থিওরিটা দেখালাম বিভিন্ন চলকের মাধ্যমে। তোমরা যদি এই চলকগুলো কোনটা কি, কোনটা দিয়ে কি বোঝানো হয়েছে, এই 2-3টা স্লাইড যদি ভালো করে আয়ত্ত করে ফেলো তাহলে পরীক্ষায় যেই ম্যাথগুলোই দেখ তোমার কাজ হবে ম্যাথের ডাটার সাথে শিখে আসা চলকটার কোনটা কি সেটা জানো।
সেটা জানলেই তোমরা শর্ত জানো। তোমরা একটার মান দিয়ে দিল, ধরো সমবেগে চলার জন্য একটা মান দিয়ে দিল এই ঘর্ষণ বলের মান। তোমরা জানো সমবেগে চলার জন্য ঘর্ষণ বলের মান যে কথা, ঘোড়ার যে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ আসবে সেটাও সেই কথা যদি সমবেগে চলে, শর্ত দেওয়া হয়। তো এইভাবে কিন্তু শর্ত আর সমবেগে চলতেছে নাকি ত্বরণে চলতেছে এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু তোমার নিজের ডিসিশন নিতে হবে। তো এই ডিসিশনগুলো নিয়ে শত শত ম্যাথ এই 3 স্লাইড থেকে দাঁড় করানো যাবে। আমি নিজেই এখান থেকে 20টা ম্যাথ দাঁড় করা দিতে পারবো, যে সমবেগের একটা শর্ত দিয়ে তোমার থেকে কৌশলে এটা দিয়ে দিলাম, আসলে এটা দিয়ে দিছি, এটা দিয়ে দিলে প্রতিক্রিয়া বল বের করতে বলছি। সো তুমি কিন্তু ঘুরে ফিরে করতে পারতে হবে। সো করতে না পারলে কিন্তু আসলে নাম্বারগুলো কাটা চলে যাবে। সো আমি কিন্তু এখানে থিওরি যেগুলো দেখালাম এই থিওরিগুলো থেকে কিন্তু অনেক ম্যাথ সম্ভব। সো এই থিওরিগুলো দিয়ে প্রথম কাজ তোমাদের বাসায় নিজে ম্যাথ চিন্তা করবা, কে সবচেয়ে বেশি ভালো ম্যাথ করতে পারে, কে সবচেয়ে দ্রুত ম্যাথ করতে পারে। আমার দেখা এত বছরে যতজন স্টুডেন্ট পড়াইছি তাদের মধ্যে কারা ভালো করতো, যারা নিজেরা ম্যাথ তৈরি করতে পারে, যারা নিজেরা চলক দিয়ে ম্যাথ তৈরি করতে পারে, যে ভাই আমার তো এই চলক দিয়ে ওই চলক জানতে যেতে পারে, আমাকে ওইটা দিয়ে এটা জানতে যেতে পারে, তারা ম্যাথে ভালো করে, তারা ক্যালকুলেশন ফাস্টার করে। তাদের পরীক্ষা হলে যখন আসে সে মাথায় ওই জিনিসটা আগেই চিন্তা করে রাখছে, দ্যাট মিনস মাথার যে রাস্তাটা ওই রাস্তাটা সে আগেই তৈরি করে রাখছে ওই জায়গাটার। তুমি একটা জিনিস নিয়ে আগে ভাবছো, পরের দিন ওইটা নিয়ে তুমি দেখছো পরীক্ষায় চলে আসছে, তুমি আগে করবা নাকি যেই ছেলেটা ওই জিনিসটা নিয়ে জীবনেও ভাবে নাই সে পরীক্ষা হলে বসে ভাববে সে আগে করতে পারবে? অবভিয়াসলি যে আগে একবার চিন্তা করে আসছে। মাথাটা হচ্ছে রাস্তার মতন, এই রাস্তাগুলো আনলক করতে হবে। তুমি যদি পরীক্ষা হলে চিন্তা করো তালা চাবি ঘুরায় তুমি মাথাটা আনলক করবা, তাহলে কিন্তু ভুল। তোমার বড় বড় পরীক্ষা হবে। আর সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমাদের ব্যাচের জন্য তোমরা অনেক দিন গ্যাপে ছিলা, হঠাৎ করে একটা বড় পরীক্ষা আসবে সামনে, দেখা যাবে এইচএসসি পরীক্ষা হয়ে যাচ্ছে হঠাৎ করে, তারপরে দেখা যাবে অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে, অথচ তোমরা ঘর থেকেই বাইরে হওয়ার সুযোগ পাও নাই, হয়তো ঘরের মধ্যেই ছিল এই কয়দিন, তুমি জানোই না কিভাবে আসলে অন্যরা প্রস্তুতি নিচ্ছে কি হচ্ছে। সো এর জন্য আমি তোমাদেরকে বারবার সাবধান করতে চাই এই জায়গাটাতে যে নিজেদের একটু ম্যাথ চিন্তা করতে হবে। নিজেরা যদি ম্যাথ চিন্তা করার ক্যাপাসিটি থাকে তোমাদের, যে হ্যাঁ আমি এটা নিয়ে ভাবছি আগে, এটা দিয়ে এটা বের করতে যেতে পারে, এটা দিয়ে এটা বের করতে যেতে পারে, তাহলে দেখবে পরীক্ষা হলে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। আমার ক্ষেত্রে তাই ঘটছিল। সো এই জিনিসগুলো যখন তোমরা এইভাবে চিন্তা করবা তখন কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল সম্ভব। তো আমি এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম একটাও ম্যাথ করাই নাই, বাট এটার মধ্যে 20 থেকে 30টা ম্যাথ লুকানো আছে, এগুলো চিন্তা করার দায়িত্ব হচ্ছে তোমাদের। ওকে, এবার আমরা চলে আসি আমাদের এর পরের আলোচনাটা। এটা হচ্ছে নৌকার গুণ টানা। এটা বেসিক্যালি ভেক্টর চ্যাপ্টারের আলোচনা, এটা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের আলোচনা না, এটা বেসিক্যালি ভেক্টর চ্যাপ্টারের আলোচনা। ইনফ্যাক্ট আমার ভেক্টরের প্লেলিস্টে আছে, ওই প্লেলিস্টে আমি এই ম্যাথটাই করাইছি, নৌকার গুণ টানার একটা ম্যাথ করাইছি, যে ম্যাথটা অ্যাকচুয়ালি ভেক্টর চ্যাপ্টারের আলোচনা। বাট তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আলাদা করে বলে দেওয়া আছে নৌকার গুণ টানার ম্যাথ বা নৌকার গুণ টানা, ঠিক আছে? সো তাই আমি এই জিনিসটা এখানেও করাইতেছি। কেন? কারণ এই জিনিসগুলো যেহেতু আলাদা করে বলে দেওয়া আছে, এগুলোকে ইগনোর করা ঠিক হবে না, এগুলোকে হাই ইম্পর্টেন্ট দিয়ে করতে হবে। যারা এখনো সিলেবাসটা ভালো করে দেখো না, আমি সাজেস্ট করবো সিলেবাসে শুধু চ্যাপ্টার গুলা না, চ্যাপ্টারের ভিতরে টপিক গুলা কি কি বলা আছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হলে টিক দিবা, ক্লিয়ার না হলে ক্রস দিয়ে রাখবা। এইভাবে সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ করা এরকম না যে শর্ট সিলেবাস দিচ্ছে চ্যাপ্টার এটা আছে সব পড়বো, এরকম না। ওইগুলো আগে হাই প্রায়োরিটি দিবা, ওইগুলো টিক দিয়ে দিয়ে আগে কমপ্লিট হয়েছে কিনা, খাতায় নোট করা আছে কিনা, এইভাবে যদি করতে পারো তাহলেই তোমার পরীক্ষায় ভালো ফলাফল সম্ভব। আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে আমি তোমাদের সিলেবাসটা কম করে হলো 10 থেকে 20 বার দেখছি, 10 থেকে 20 বার আমি তোমাদের সিলেবাসটা দেখছি। সো আমি টিচার হয়ে দেখতেছি, আমার পরীক্ষা নাই, আর তোমরা পরীক্ষার্থী, তোমরা এখানে পরীক্ষা দিবা। সো তোমরা অনেকেই দেখতেছি যে জানোই না। আমি অবাক হয়েছি যে কমেন্টে দেখতেছি যে অনেকে বলছে শর্ট সিলেবাসের লিঙ্কটা দিতে। শর্ট সিলেবাস তো আমি তোমাদের চেয়ে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে বেশি কনসার্ন। কেন? এটা তো হবে না, উল্টাটা হবে না, বরং তোমরা জানাবে না ভাইয়া আমাদের শর্ট সিলেবাসের ওইটা কালকে পড়ান, ভাইয়া আমাকে ওইটা করেন। এখন তো নিজের আদায় করে নেওয়ার সময়, এখন তো আর তোমাদেরকে জোর করে পড়ানোর সময় না, এখন তোমাদের নিজেদের আদায় করে নিতে হবে টিচারদের থেকে। ভাইয়া আমাদের শর্ট সিলেবাসে এই টপিকটা ছিল, এই টপিকটা আপনি পড়ান না, এই টপিকটা বাদ গেছে। এইভাবে যদি আদায় করে না নিতে পারো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতেও অনেক কিছু তোমার অধিকার মানুষ নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমরা নৌকার গুণ টানার ব্যাপারটা যদি দেখি, এখানে যেটা আছে আমরা খুব সিম্পল হিসাব, তেমন কঠিন কিছু না। নৌকার গুণ টানা ঘটনাটা কি আশা করি সবাই জানো, তাও না জানলে একটু বলে নিই। একটা নৌকা চলতেছে, নৌকাগুলো চলার ক্ষেত্রে আগে একটা মেকানিজম ফলো করা হতো, একটা গুণ, গুণ মানে সুতার মতন চিন্তা করো, নর্মাল সুতা না যে টানলে ছিঁড়ে যাবে, একটা শক্ত সুতা বা শক্ত রশি, এইটার মাধ্যমে নৌকাটা এইখান থেকে বাঁধা। আর ওই যে ওই পারে, নৌকাটা এই পারে একটা আছে, ওই পারে একটা আছে, ওই পারে একজন হয়তো গরুর গাড়ির সাথে ওই সুতার একটা মাথা লাগানো আর নৌকার গায়ে একটা মাথা লাগানো, মানে টান টান সুতা একটা, ঠিক আছে?
অথবা ওই পারে কেউ একটা গাড়ির সাথে লাগাই রাখছে বা কেউ অনেকজন মানুষ মিলে ধরে রাখছে। তো তারা কি করবে, তারা গাড়িটাকে চালাবে, তারা গাড়িটাকে রাস্তায় চালাবে, আর এদিকে নৌকাটা কই আছে, পানিতে। নৌকার সাথে সুতাটা আর গাড়ির সাথে সুতাটা লাগানো, গাড়ির সামনের দিকে চলতেছে, তাহলে নৌকাও কি সামনের দিকে চলবে। নৌকা চাইবে কি কোনাকুনি যেতে, নৌকা চাইবে কোনাকুনি যেতে, কারণ নৌকার গাড়ি তো একটা রাস্তায় না, এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে নৌকাটা, টান দেওয়া হলে নৌকাটা চাইবে এইভাবে যেতে। বাট নৌকার যে পালটা আছে সেই পালটার মাধ্যমে স্রোতের বেগটাকে কাজে লাগায়, পানিটাকে কাজে লাগায় এই দিকে যাওয়াটা এলিমিনেট করে, বাট এই দিকে যাওয়াটা ঠিকই বহাল রাখে। সো গাড়ি সামনের দিকে যায়, নৌকা দিকে যেতে চায়, নৌকার পালের মাধ্যমে এই জিনিসটা করা হয়, সো দুইজনই সামনের দিকে যেতে থাকে। তো নৌকার দৈর্ঘ্য বরাবর যাওয়াটা কি পসিবল হয়। নৌকার গুণটানা ঘটনাটা আমি ছড়াটাই বোঝানোর চেষ্টা করলাম। এখন এই নৌকাটাকে যেহেতু এই দিক দিয়ে টান দেওয়া হইতেছে, গাড়ি বা কিছু দিয়ে টান দিচ্ছে, গরুর গাড়ি বা কিছু দিয়ে, এই টানটা দ্যাট মিন্স কি এখানে এই তার বরাবর একটা এফ বল নৌকাটাকে টানতেছে। এই এফ বল ভূমি অনুভূমিক বা ভূমির সমান্তরাল, সো এটার সাথে একটা কোণ করে আছে, সেই কোণটা ধরো দেয়া আছে আমার এখানে কত, থিটা, সবসময় থিটাই থাকে। সো এফ এখানে দেয়া আছে থিটা। এই এফ এর দুইটা উপাংশ নেওয়া যায়, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। অনেকে এখনো কনফিউজ হও কস থিটা কোন জায়গায় নিব, সাইন থিটা কোন জায়গায় নিব। আমি ছোট্ট একটা জিনিস বলবো এটার জন্য। কস থিটা কোন জায়গায় হবে, যার সাথে যার উপাংশ নিচ্ছ, কার উপাংশ নিচ্ছি, এফ এর, যেই অক্ষের সাথে থিটা কোণটা তুমি চিন্তা করবা, আমার এখানে কোন অক্ষের সাথে থিটা কোণটা চিন্তা করা আছে, এক্স অক্ষের সাথে থিটা কোণটা চিন্তা করা আছে, এক্স অক্ষের সাথে থিটা কোণটা চিন্তা করা আছে। উপাংশ নিচ্ছি এফ এর, কোন অক্ষের সাথে কোণটা চিন্তা করা, এক্স অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে এফ কস থিটা। উপাংশ নিচ্ছি এফ এর, ওয়াই অক্ষের সাথে উপাংশ নিতে চাই, ওয়াই অক্ষের সাথে থিটা কোণ চিন্তা করছো নাকি এক্স অক্ষের সাথে চিন্তা করছো, এক্স অক্ষের সাথে চিন্তা করছো, তাহলে এটা হচ্ছে এফ সাইন থিটা। তার মানে যার সাথে থিটা তার সাথে কস, এভাবে চিন্তা করো, যার সাথে থিটা নাই তার সাথে সাইন, এইভাবে চিন্তা করতে পারো। অনেকেই দেখি মুখস্থ দেয় অনুভূমিক উপাংশ মানে কস থিটা, উলম্ব উপাংশ মানে সাইন থিটা। নো, যদি এই থিটাটা আমি এইখানে না চিন্তা করে আমি যদি এইখানে চিন্তা করতাম, তাহলে এইটা হইতো কস থিটা, এটা হইতো সাইন থিটা। থিটাটা এইখানে না চিন্তা করে এইখানে চিন্তা করলে এইটা কস থিটা হইতো, এটা সাইন থিটা হইতো। সো খেয়াল রাখবা, থিটার পরিচয় পরীক্ষা হলে অনুভূমিকের সাথে কোণ দেওয়া না উলম্বের সাথে কোণ দেওয়া ইম্পর্টেন্ট। মুখস্থের মতন করে দিলে অনেক ক্ষেত্রে ভুল চলে যাবে, একটু খেয়ালটা চোখটা শার্প রাখবা। কি বলে দেওয়া আছে, থিটার পরিচয় হচ্ছে অনুভূমিকের সাথে কোণ, যদি অনুভূমিকের সাথে কোণ হয় তাহলে অনুভূমিক উপাংশ cos থিটা, উলম্ব উপাংশ sin থিটা। যদি উলম্বের সাথে কোণ হইতো তাহলে উল্টায় যেত। ঠিক আছে, ওকে। তো আমরা এই ক্ষেত্রে দুইটা উপাংশ দেখতেছি, তার মানে অনুভূমিক উপাংশ f cos থিটা, f হচ্ছে গুণ দিয়ে যে টানটা দেওয়া হচ্ছে সেই টান বলের মান, থিটা হচ্ছে অনুভূমিকের সাথে গুণের যেই বা টান বলের যেই কোণ, অনুভূমিকের সাথে থিটা কোণটা, ঠিক আছে, তাই এটা cos থিটা। অনুভূমিকের সাথে কোণ তাই অনুভূমিকের সাথে cos, উলম্বের সাথে কোণ নাই তাই উলম্বের সাথে sin। ঠিক আছে, তো এখানে f কি, যে টান বল সেটা, থিটা কি অনুভূমিকের সাথে কোণ, উলম্ব বরাবর উপাংশ নিছি তাই এখানে sin। ওকে, তোমরা সবাই জানো f sin থিটাটা কোথায় নিতে চাই, থিটাকে বলছি কোণাকুনি নিয়ে যেতে চাই। এটা গাড়ি, এটা নৌকা, সুতা দিয়ে লাগানো, তাহলে যদি এই গাড়িটা যায় এটা কোণাকুনি নিতে যাবে। সো এই sin থিটা অ্যাকচুয়ালি কি চায়, পারের দিকে নিতে চায়, পারের দিকে। এটা হচ্ছে পার, রাস্তা না, এটা রাস্তায় গাড়ি চলতেছে, নৌকা চলতেছে, সো পারের দিকে নিতে চায় কে, sin থিটা। মানে এই উপাংশটা তাকে পারের দিকে নিতে চায় sin থিটাটা। এটা কোনো কাজের না, এটাকে এলিমিনেট করে দেওয়া হয় কি দিয়ে, নৌকার পাল দিয়ে। এটাকে এলিমিনেট করে দেওয়া হয়, এটাকে নালিফাই, জিরো করে ফেলা হয়। অপোজিট দিকে f sin থিটার সমান, অপোজিট দিকে f sin থিটার সমান দিয়ে এটাকে জিরো করে ফেলা হয় যখন নৌকার সামনের দিকে যেতে চায়। আর f cos থিটা এটা হচ্ছে কাজের, এই উপাংশটা sin থিটা এটা কাজের না, f cos থিটা এটা হচ্ছে কাজের। এইটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এইটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই f টা, তার মানে দুইটা জিনিস দেখলাম, f cos থিটা, f sin থিটা। এটা আমি একটু তোমাদেরকে একটু আলাদা করে এভাবে বুঝাই, আমি একটু আলাদা করে একে এই জায়গাটার মধ্যে বুঝাই। ওকে, তো হ্যাঁ, আমরা তো বলতেছিলাম যে এটা হচ্ছে f, রাইট, এটা হচ্ছে f, এটা হচ্ছে f, আর এইটা হচ্ছে থিটা। এটা f cos থিটা, এটা f sin থিটা। এখন এই জায়গাটার মধ্যে আমরা এই জিনিসটা কি একটা ত্রিভুজ রূপে লিখতে পারি, এই জিনিসটা কি একটা ত্রিভুজ রূপে আনতে পারি। মাথায় রাখবা,
ভেক্টরকে মান আর দিক পরিবর্তন না করে প্রতিস্থাপন করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। মান আর দিক মানে তুমি যেই দিকে আছে, ডান দিকে আছে, ডান দিকটাকে চেঞ্জ করলা না, যতটুকু লম্বা সেই লম্বাটাকে চেঞ্জ করলা না, তাহলে মান আর দিক চেঞ্জ না করে তাকে তুমি ত্রিভুজে নিয়ে আসতে পারো। সো আমি f cos থিটাটাকে f cos থিটার মতনই লিখলাম, f cos থিটাটাকে অন্য কালার দিয়ে লিখি, f cos থিটাটাকে আমি f cos থিটার মতন লিখলাম। আর f sin থিটা এটা ছিল কি এই দিক বরাবর, সো এটাকে আমি ধরো সাপোজ এই দিক বরাবর নিয়ে আসবো, এই দিক বরাবর নিয়ে আসবো, মানে এই জিনিসটা এই দিক বরাবর ছিল, এই দিকে না একে আমি এই দিকে আঁকলাম, সো এটা হচ্ছে কি আমার f sin থিটাটা, ঠিক আছে। আর এই যে মূল জিনিসটা যেটাকে ব্ল্যাক কালার দিয়ে আঁকা আছে, এটা হচ্ছে কি আমার সেই f, এটা হচ্ছে কি আমার সেই f, ঠিক আছে। সো এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে করা আছে, এই যে এই জিনিসটা দেখতেছো এটাই কিন্তু এই জায়গাটার মধ্যে করা আছে। সো এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও, ভূমিটা f cos থিটা, লম্বটা f sin থিটা, আর অতিভুজটা হচ্ছে f। এটা দিয়ে আমি তোমাদের এখন একটা মজার জিনিস দেখাবো, এই কোণটা তো থিটা, রাইট? এই থিটাটা বড় ছোট করব অতিভুজটাকে বড় ছোট না করে। তারপরে আমি তোমাদের দেখাবো যে ভূমির কি হয়, লম্বের কি হয়, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ভূমিটা f cos থিটা, লম্বটা f sin থিটা, অতিভুজটা কি f, ঠিক আছে। আর এই কোণটা হচ্ছে থিটা। সো এখন আমি চলে আসি, চলো এইটাকে আমি বড় ছোট করে দেখাবো। আচ্ছা, তো এবার আমরা যদি দেখি, খেয়াল করো আমাদের এটা তার মানে কি f cos থিটা, এটা আমার f sin থিটা, আর অতিভুজটা হচ্ছে f। এখন এইটারই দেখো একটা কাজ করি আমি, এই জিনিসটা কি আমি কি করছি, হলুদ যে দাগটা মানে অতিভুজটাকে কি আমি বড় করছি ছোট করছি, কিছুই করি নাই, অতিভুজটাকে একটু শোয়াই দিছি। অতিভুজটা আগে একটু খাড়া ছিল, এখন আরেকটু শোয়াই দিছি। মানে সহজ কথায় যদি বলতে চাই, আগে থিটাটা একটু বড় ছিল, এখন আমি থিটাটাকে কি করে ফেলছি, একটু ছোট করে ফেলছি, থিটাটাকে একটু ছোট করে ফেলছি। বাট অতিভুজের যে মান, অতিভুজের মানটা কিন্তু আমি একই রাখছি। অতিভুজের মানটা একই রাখছি মিন্স হোয়াট, আমি বলের মান চেঞ্জ করি নাই। এই যে এখানে নৌকার গুণ দিয়ে টান দিচ্ছিলাম, এই অতিভুজের মান আমি চেঞ্জ করি নাই। মান চেঞ্জ হইতো কখন, যদি এটাকে লম্বা করতাম, বা মান ছোট হইতো কখন, যদি এটা আমি ছোট করতাম। এই অতিভুজ কিন্তু আগে পরে দেখো সেম, আগে যা ছিল অতিভুজের দৈর্ঘ্যটা আমি একদম মেপে পরবর্তীতেও সেম রাখছি। সো আগে পরে অতিভুজকে সেম রাখছি, কোণ ছোট হয়ে গেছে, কোণ থিটা ছোট হয়ে গেছে। একটু খেয়াল করো তো, আমরা তো অতিভুজটাকে সেম রাখলাম, এবার লম্ব আর ভূমি কি হয়েছে সেটা দেখি। আগে ভূমি ছিল এতখানি, লম্ব ছিল এতখানি, এখন যখন আমি অতিভুজটাকে একটু শোয়ায় রাখলাম মান চেঞ্জ না করে, তো আমার লম্বটা ছোট হয়ে গেছে না, ভূমিটা অনেক বড় হয়ে গেছে না। সো একই বল, নৌকার গুণ একই টান দেওয়া হয়েছে আগে পরে, আগেও নৌকার যে অতিভুজের মান, বলের মান যেটা, পরেও নৌকার সেই অতিভুজ মানে সেই বলের মান, জাস্ট একটু কোণটা বড় করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে, কোণটা একটু ছোট করে দেওয়া হয়েছে। কোণ ছোট করে দিলে আমি কাকে বেশি পাচ্ছি, ভূমিটাকে বেশি পাচ্ছি না। আমি বলছি f sin থিটাটা কাজের না, বেশি কাজে লাগে না, এই ক্ষেত্রে কাজে লাগে কি অনুভূমিক উপাংশটা, অনুভূমিক উপাংশ মানে ভূমিটা। সো আমরা যেটাকে চাই, দ্যাট মিন্স অনুভূমিক উপাংশটাকে চাই, এটাকে চাইলে বাড়াইতে পারি, বলের মান চেঞ্জ না করেই বাড়াইতে পারি, মানে নৌকার গুণের টান একই রেখেও বাড়াইতে পারি। কিভাবে, যদি আমি কোণটাকে ছোট করে দিই, এটা ম্যাথমেটিক্যালিও দেখতে পারি। থিটার মান কমায় দিলে cos থিটার মান কি হয়ে যায়, বেড়ে যায়। তোমরা নরমাল ভাবে চিন্তা করো, cos 0 এর মান কত, 1, cos 90 এর মান কত, 0। দ্যাট মিন্স থিটার মান 0 থেকে তুমি কমাচ্ছ, থিটার মান বাড়াচ্ছ, কোণের মান বাড়াইতেছো, cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, থিটার মান বাড়াইতেছো, বাট cos থিটা ওভারঅল ফাংশনটার মানটা কি হয়ে যাচ্ছে, ড্রপ করতেছে, কমে যাইতেছে। সো থিটার মানটা যদি আমি কমাই দিই, তাহলে cos থিটার মানটা কি বেড়ে যায়। থিটার মান বাড়াইলে cos থিটার মান কমে, থিটার মান কমাইলে cos থিটার মান বাড়ে। ম্যাথ ক্যালকুলেটর টিপেও দেখতে পাবে এটা। তো এটা যদি বেড়ে যায়, তাহলে f cos থিটা মানে অনুভূমিক উপাংশটাও কি বেড়ে যাবে। সো অনুভূমিক উপাংশটা বাড়ানোর তার মানে একটা উপায় দেখলাম, সেটা কি থিটা ছোট করে ফেলা। এখন আসি, থিটা ছোট করার একটা আবার কায়দা আছে। সেই কায়দাটা হচ্ছে, তুমি যদি লম্বা গুণ নাও তাহলে কি, মানে তুমি যদি লম্বা গুণ নাও তাহলে কি এই থিটার কোণটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অনেকেই ভুল করে, গুণ লম্বা নেওয়া মানে টান বেশি দেওয়া না, কিন্তু গুণ লম্বা নেওয়া মানে বেশি টান দেয়া না। কিন্তু আমি বলছি অতিভুজ একই থাকবে, অতিভুজ একই থাকবে মানে কি, অতিভুজ কি গুণের দৈর্ঘ্য বলছি, অতিভুজ গুণের দৈর্ঘ্য না, অতিভুজ হচ্ছে গুণ দিয়ে যে টানটা দেওয়া হয় সেই টান, বল এটা একটা বল, ঠিক আছে। সো তুমি যদি গুণ লম্বা করো, লম্বা সুতা নাও, লম্বা গুণ নাও, তাহলে থিটা ছোট হয়ে যাবে।
একই বল রাখো, ছোট একটা গুণ দিয়ে দাও আর বড় একটা গুণ দিয়ে দাও। বড় গুণ দিয়ে দিলে থিটা কমে যাবে, থিটা কমে গেলে এফ কস থিটা বেড়ে যাবে। সো এইখানে আমার ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের কাছে, গুণ যদি লম্বা নেই থিটা ছোট হয়, থিটা ছোট হইলে এফ কস থিটা বড় হয়ে যায়, যেটা আমাদের দরকার। দ্যাট মিন্স অনুভূমিকভাবে নৌকা কি বেশি সামনে যাবে। সো এই যে এই কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু পরীক্ষায় গতে ঘতে দিয়ে দেয়। খুব ছোট্ট কথা, আমার ভেক্টর চ্যাপ্টারের ম্যাথটা দেখো, জাস্ট 2 লাইন, বাট এটা ঘতে আসছে, বোর্ডে আসছে জাস্ট 2 লাইন। এই কথাগুলো যে বললাম জাস্ট 2 লাইন, এটাই অ্যান্সার, আর কোনো নতুন করে কিছু লেখার নেই। সো এগুলো বোর্ডে আসে। সো তোমরা এই যে এখন পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো ভালো করে বুঝছো কিনা কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমরা এরপরে নতুন জিনিসগুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, কমেন্টে জানাও যে, কমেন্টে জানালে নতুন জিনিসগুলো আমরা চলে যেতেছি। দেখি কে কোথা থেকে আসো, কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও যে কমেন্টে জানালে আমরা নতুন জিনিসগুলোতে তারপরে চলে যাচ্ছি। পপি লিখছো ইয়েস, নুসরাত নূর লিখছো ক্লিয়ার ভাইয়া, তুবা লিখছো জি ভাইয়া ক্লিয়ার, তারপরে সামিয়া মান্নান বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, আশরাফ লিখছো ক্লিয়ার ভাইয়া। ওকে ফাইন, এবার আমরা সময় নষ্ট করে না করে নতুন জিনিসগুলোতে চলে যাই। সো আমরা এবার চলে আসতেছি আমাদের আরেকটা টপিকে। আচ্ছা, তো আমরা নিউটনের গতিসূত্রের মধ্যে একটা বা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা 9th জিনিস, এই জিনিসটা একটু মজা করে দেখাচ্ছে। এখানে দেখো একটা মহিলা কি করছে, মানে অবস্থাটা কি দেখছো, মানে সে গুলি মারতে যে নিজেই উল্টায় পড়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন হয়েছে, সে আসলে ফিজিক্স জানতো না, সে আসলে মনে হয় 9-10 ফিজিক্সটা ফাঁকি দিছিল, রাইট? ইন্টারের ফিজিক্সও না, 9-10 পর্যন্ত ফিজিক্স পড়লেই হয়, রাইট? সো সে মনে হয় 9-10 ফিজিক্সটা ফাঁকি দিছিল, তাই তার এই অবস্থাটা আজকে হয়েছে। তো আমি চাবো আমার ছাত্রদের যেন এই অবস্থাটা না হয়, আমার ছাত্ররা যেন জানা থাকে অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস ঘটতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ঘটছে কেন, মহিলা ভাবছে হয়তো গুলিটা সামনের দিকেই যাবে, তো কি হবে, সে তো গুলিই মারতেছে, তো কিন্তু বন্দুকটা যে তাকে পেছন দিকে একটা ধাক্কা দিবে আর সে যে উল্টে যাবে, এই জিনিসটা তার মাথায় ছিল না। সো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। খুবই ছোটবেলার জিনিস, খুব বেশি কথা বাড়াবো না আমি, একদম অল্প কথা এটা সেরে দিব। সো আমরা কয়েকটা জিনিস ধরে নিই। বুলেটের ভরটাকে আমরা ধরে নিই স্মল এম। বুলেটের যে বেগ, বুলেটটা যেটা হচ্ছে ছোট জিনিসটা, যেটাকে গুলি দিয়ে আমরা, যেটাকে আমরা গুলি হিসেবে মারি, রাইট? এই বুলেটের বেগটাকে আমরা ধরে নিচ্ছি ছোট ভি, ছোট জিনিস, ভরটাকেও ছোট এম দিয়ে প্রকাশ করছি, বেগটাকেও ছোট ভি দিয়ে প্রকাশ করছি। বন্দুক বড় জিনিস, বন্দুকের ভরটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করছি। বন্দুক পেছনের দিকে ধাক্কা যেটা দিবে, যেই ধাক্কার কারণে মহিলাটা উল্টায় পড়ে গেছে, সেই ধাক্কাটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? সো আমরা গুলি ছোড়ার আগে, মানে এই যে মহিলার যে মুহূর্তটা, একদম গুলি মারার আগের যে মুহূর্তটা, মানে এই যে এখন গুলি মারতেছে এই লোকটা, গুলি মারার আগের যে মুহূর্তটা, এই মুহূর্তটার মধ্যে কি হচ্ছে, এই মুহূর্তটার মধ্যে গুলি আর বন্দুক দুইটাই স্থির, মানে এটার কোনো ভ্যালু ক্রিয়েট হয়নি, এটার কোনো ভ্যালু ক্রিয়েট হয়নি। তাই আগে ভরবেগ 0, পরে তাদের মধ্যে একটা ভরবেগ ক্রিয়েট হচ্ছে, রাইট? সো ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি আগের আর পরের ভরবেগ সমান থাকবে। আগে ভরবেগ 0 ছিল, পরের ভরবেগটা কি, পরের ভরবেগটা হচ্ছে ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ, বন্দুকের ভর বন্দুকের বেগ, গুলির ভর বা গুলির ভর গুলির বেগ, ঠিক আছে? সো আমরা mv প্লাস mv, বড় একটা ছোট একটা, সো একটা বন্দুকের একটা গুলি দিলাম। দেওয়ার পরে আমি বড় হাতের ভিটাকে এক পাশে রেখে বাকি সব কিছু অন্য পাশে করে ফেললাম। অন্য পাশে করে ফেললে দেখা যাচ্ছে কি একটা মাইনাস আছে, রাইট? একটা মাইনাস আসতেছে বন্দুকের বেগ ইকুয়াল টু মাইনাস গুলির ভর গুলির বেগ ডিভাইড বাই বন্দুকের ভর, ঠিক আছে? সো এখন এই যে জিনিসটা আসলে এখানে একটা মাইনাস আসছে, এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে টানতে চাই। ভি এর পরিচয় কি, ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি এর পরিচয় কি, ক্যাপিটাল ভি এর পরিচয় বন্দুকের পশ্চাৎবেগ না। অনেকে আবার মুখস্থের মতন করে ফেলে, একদম না বুঝে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা করে তারা। বন্দুকের পশ্চাৎবেগ ভি, নো, এটা পরীক্ষার হলে লিখলে কিন্তু কাটা দিয়ে দিবে। বন্দুকের পশ্চাৎবেগ লেখা যাবে না, পরীক্ষা হলে যখন করবা ভি এর পরিচয়, ক্যাপিটাল ভি এর পরিচয় বন্দুকের বেগ লিখবা, শুধু বন্দুকের বেগ লিখবা। বন্দুকের বেগ ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম। যদি কেউ ভুলে পশ্চাৎবেগ লিখে ফেলো, তাহলে তাদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে সেটা আমি একটু বলে দিই। আমরা বলছি v ইকুয়াল টু শুধু বন্দুকের বেগ, সরি এই পেজটাতে লিখি, আমরা বলছি v ইকুয়াল টু বন্দুকের বেগ, এটা হচ্ছে v।
আর v ইকুয়াল টু আমরা ফর্মুলা আকারে কি পাইছি, একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, ফর্মুলা আকারে কি পাইছি, ফর্মুলা আকারে পাইছি মাইনাস m v ভেক্টর ডিভাইড বাই কি ক্যাপিটাল M, ডিভাইড বাই ক্যাপিটাল M। এখন এটা হচ্ছে শুধু বন্দুকের বেগ, কেউ যদি পশ্চাৎ বেগ লিখো তাহলে তার ক্ষেত্রে কি লিখতে হতো, কেউ যদি v ইকুয়াল টু কোন ক্রমে পরীক্ষা হলে বন্দুকের পশ্চাৎ বেগ লিখো, পশ্চাৎ এই কথাটার মধ্যে একটা মাইনাস লুকানো, সো কেউ যদি এটা লিখো তখন তার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা পাল্টা যেত, তখন তার ক্ষেত্রে ফর্মুলাটা কি হতো, তখন তার ক্ষেত্রে ফর্মুলাটা হতো এইটা, তখন তার ক্ষেত্রে ফর্মুলাটা হয়তো কি, তখন তার ক্ষেত্রে ফর্মুলা হয়তো এটা, কোনো মাইনাস নাই। এই জিনিসগুলো এমসিকিউ তে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমারই যে লিখতে হবে ভুল করতে হবে তা না, এই জিনিসগুলো এমসিকিউ তে ইম্পর্টেন্ট। এমসিকিউ দিয়ে দিবে বন্দুকের পশ্চাৎ বেগ ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হোয়াট, অপশনে এটাও আছে, অপশনে এইটাও আছে, কোনটা কারেক্ট, বন্দুকের পশ্চাৎ বেগ ইকুয়াল টু হোয়াট, অপশনে এটাও আছে, অপশনে এটাও আছে, তখন তোমার কোনটা কারেক্ট, তখন কিন্তু কারেক্ট দিতে হবে এটাকে, ঠিক আছে। সো তখন মাইনাস ছাড়াটাকে খুঁজবা, কারণ পশ্চাৎ বেগ বলা মানে অলরেডি মাইনাসটা এটার ভেতরে আছে, সো পশ্চাৎ বেগ বললে এখানে মাইনাস থাকবে না, শুধু বন্দুকের বেগ বললে এখানে মাইনাস থাকবে। সো এই ভুলটা আমার ছাত্রছাত্রীরা করবা না, তাই এই জিনিসটা দেখালাম, যদিও এটা 9-10 এর টপিক, তাও আমি এই জিনিসটা দেখালাম। চলক দিয়ে দেখলে অনেকেই বুঝো না বা অনেকেই ভুল করে ফেলো, তো চলক দিয়ে দেখলে অনেকেই ভুল করে ফেলো। ওকে, সো আমরা এই পর্যন্ত আলোচনা দেখলাম, এখানে কমন মিস্টেক যেটা যায় সেই কমন মিস্টেকটা বলে দিলাম। আর এই ভি ভেক্টরটার পরিচয় শুধু বন্দুকের বেগ, পশ্চাৎ বেগ না, পশ্চাৎ বেগ হলে মাইনাস দিব না। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এরপরে একটা ম্যাথ আছে, সেই ম্যাথ প্রবলেমটা সলভ করব। এই ম্যাথ প্রবলেমটা ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড। আমি অলরেডি ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের প্লেলিস্টের মধ্যে ম্যাথ করাইছি। এখন আমি যে ম্যাথটা করাবো এটা এরকম টাইপের ম্যাথ করাই নাই দেখি এখানে আমি এটা করাচ্ছি। কি বলা আছে, একটি স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে m1 = 1 কেজি, m2 = 1 কেজি, m3 = 3 কেজি ভরের তিনটি অংশে বিভক্ত হয়ে গেল। সমান ভর দুইটির উভয়ের বেগের মান 24 মিটার পার সেকেন্ড হলে এবং তারা পরস্পরের সমকোণে চলতে থাকলে ভারী ভরটির বেগের মান ও গতির অভিমুখ নির্ণয় করো। কি বড় প্রশ্ন! এই বড় প্রশ্নগুলা যারা ভিজুয়ালাইজ করতে পারো না তাদের জন্যই মেইন সমস্যাটা হয়। প্রশ্ন বড় হইলেও ঘটনা কিন্তু ছোট্ট, ঘটনাটাকে একটু চিন্তা করতে হবে। এর জন্য আমি সবসময় সাজেস্ট করি আমার স্টুডেন্টদের যে ঘটনা যেটাই হোক ওটার পরীক্ষা হলে তোমার চিত্র দরকার নাই, বাট তাও একটা চিত্র আঁকবা নিজের বোঝার জন্য, এটা স্যারের জন্য না, এটা নিজের বোঝার জন্য আঁকবা। এই ফিগারটা আঁকার কোনো প্রয়োজন ছিল না, বাট এই ফিগারটা না আঁকলে কি আমিই করতে পারতাম না, মানে স্টুডেন্টরাই করতে পারতো না। সো একটা ফিগার নিজের জন্য হইলেও আঁকবা, যদি ম্যাথে রিকোয়ার্ড না থাকে তাও। সো ম্যাথে ফিগারটা তার মানে কি, ব্যাপারটা কি, প্রথমে একটা স্থির কণা, এটাকে ধরলাম সেই স্থির কণাটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলাম, টেনে এই কণাটা কি হয়েছে, বিস্ফোরিত হয়েছে, ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়ে তিনটা টুকরায় ভাগ হয়ে গেছে। সো তিনটা টুকরায় ভাগ হয়ে কেমন হয়েছে দেখি তো, এই যে তিনটা টুকরায় ভাগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হয়ে যাবে না বিস্ফোরিত হলে, আমি তোমাদের বোঝার জন্য কালারগুলো চেঞ্জ করে রাখছি। সো আগে ছিল এই অবস্থায়, এটা বিস্ফোরণের আগে এই অবস্থায় ছিল, বিস্ফোরণের পরে এই রকম হয়ে গেছে। এখানে কিন্তু 1 আর 2 এই দুটো দেওয়ার ক্ষেত্রে আমি সাবধানে দিছি, 1 আর 2 এই দুটো দেওয়ার ক্ষেত্রে আমি সাবধানে দিছি। কেন? এখানে একটা বলে দেওয়া আছে সমান ভর দুইটির উভয়ের বেগের মান 24 মিটার পার সেকেন্ড আর তারা পরস্পরের সমকোণে চলতে থাকে। তাই একটারে দিছি আমি এক্স অক্ষ বরাবর, একটারে দিছি আমি ওয়াই অক্ষ বরাবর। আমার তো ঘটনা কঠিন করা দরকার নেই, এক্স অক্ষে 30 ডিগ্রি কোণে একটা দিছি, ওয়াই অক্ষে 30 ডিগ্রি একটা কোণে দিছি, এভাবে দেওয়া দরকার নেই। ম্যাথটা যতটুকু সিম্পল রাখতে পারি আমরা। সো একটাকে দিছি এক্স অক্ষ বরাবর, একটাকে দিছি ওয়াই অক্ষ বরাবর, কারণ বলা ছিল একজন আরেকজনের কিসের থাকবে, সমকোণে থাকবে। আচ্ছা, আর আরেকটার বড় দিছি কেন, এই যে দেখো 1 কেজি 1 কেজি 3 কেজি। সো এইটা আর এটার সাইজ সমান দিছি, এটার সাইজটা একটু বড় দিছি, এইটাকে ইচ্ছা মতন দিছি, কারণ এটা তো কোনো প্রশ্নের শর্ত দেওয়া নেই। প্রশ্নের শর্ত না দেওয়া থাকলে তখন তুমি ইচ্ছা মতন একটা জায়গায় ধরে নাও, বাট প্রশ্নে যে দুইটা শর্ত দেওয়া আছে ওই দুইটা শর্ত আমি মেইনটেইন করছি। তাহলে প্রথমে একটা সবুজ ছিল কণা, ওটা বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত একটা অ্যাশ কালার, একটা হলুদ কালার, একটা ব্লু কালারের কণায় ভাগ হলো। হলুদ কালার আর অ্যাশ কালারের কণা দুইটা সেম ভরের, এরা সমকোণে গেছে। আর ব্লু কালারের কণাটা একটু বড় ভারী, বলে দেওয়া আছে 3 কেজি এটা। সো এটা আরেক দিকে গেছে, এটা র্যান্ডম একটা দিকে ধরছি, পরে দেখবো ম্যাথ করে আসলে আমার ধরাটা ঠিক হয়েছে কিনা, পরে একটা সঠিক ফিগার এঁকে দিব। ওকে, এখন আমাদের বলছে এই কণাটা ভারীটা কত বেগে যাবে, কত কোণে যাবে। এর তো কত বেগে যাবে জানি, কত বেগে যাবে জানি, দেওয়া আছে 24 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এটা 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড বেগে যাবে, দুইটাই, এও 24 এও 24। সমকোণে যাবে, একটা এক্স অক্ষ গেলে একটা ওয়াই অক্ষ যাবে, এটাও বলে দেওয়া আছে।
বাট ওর ক্ষেত্রে আমরা জানি না কত বেগে সে যাবে, কত কোণে সে যাবে। এই জিনিস দুইটাই বের করতে বলা হয়েছে, মানে অ্যাকচুয়ালি আমার বের করতে বলা হয়েছে v3, 3 নম্বর কণা যদি এটা হয়, 1 নম্বর কণা যদি এটা হয়, 2 নম্বর কণা যদি এটা হয়, 3 নম্বর কণা এটা হলে v3 বের করতে বলা হয়েছে আর θ3 বের করতে বলা হয়েছে। এই ম্যাথটা, এই প্রশ্নটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, কারণ প্রশ্নটা না বুঝলে পরে ম্যাথটা করতে পারবে না। একটু কমেন্টে জানাও এই ম্যাথটার প্রশ্নটা বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা, কারণ এই প্রশ্নটা বুঝতে পারলে অ্যাকচুয়ালি কি তুমি এই ম্যাথটা করতে পারবা। এই ম্যাথটার প্রশ্নটা বুঝতে, অ্যানিমেশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা জানাও, জানাও, দ্রুত জানাও কমেন্টে। তো জানাও এই ম্যাথটার প্রশ্নটা বুঝতে সমস্যা থাকে না। মিরাজ লিখছো বুঝছি, ফাবিয়া লিখছো কোশ্চেন ক্লিয়ার, তারপরে তোরশাদ তাসনিম লিখছো 2 কেজি কেন। হ্যাঁ আমি বুঝতেছিলাম এটা নিয়ে অনেকে কনফিউজড হবে, এটা 2 কেজি না, এগুলো কেজি না, এগুলো হচ্ছে প্রথম কণা, দ্বিতীয় কণা, তৃতীয় কণা, m1 m2 m3, a1 a2 a3 হচ্ছে a1 2 3, কেজি না, এটা কেজি না। কেজি হইলে এটাও 1 কেজি, এটাও 1 কেজি, এটা কিন্তু 2 কেজি না, এটা 1 কেজি। 2 নাম্বার কণা 2 দিয়ে বুঝাইছে, এটা 3 কেজি বুঝাই নেই, মিলে গেছে ফরচুনেটলি। এটা 3 কেজি বুঝাই নেই, এটা 3 নাম্বার কণা বুঝাইছি, মিলে গেছে। এটার ক্ষেত্রেও মিলে গেছে, 1 নাম্বার কণা 1 কেজি, 3 নাম্বার কণা 3 কেজি, বাট 2 নাম্বার কণাও 1 কেজি, বাট এটা অনেকে বলছো 2 কেজি, এটা 2 কেজি না, এটা 2। ওকে আচ্ছা, কোশ্চেন ক্লিয়ার, সবগুলো কমেন্ট দেখতেছি আমি, সবগুলো কমেন্টেই তোমরা বলতেছো কোশ্চেন ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি এরপরে, আমরা এখন বের করব কি এর কত বেগে ছিটকে গেছে আর কত কোণে ছিটকে গেছে, এই দুইটা জিনিস বের করব, v3 আর θ3। তো আমরা যদি দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে কি কি দেয়া আছে, আমাদের এখানে দেয়া আছে m1 1 কেজি, m2 1 কেজি, m3 3 কেজি, θ0, θ1 কত দেওয়া আছে। আচ্ছা এখানে একটা জিনিস θ2 আসছে, এটা আমি θ1 করে দিচ্ছি তোমাদের জন্য এখনই, এটা আমি θ1 করে দিচ্ছি এখনই। তো θ1 দেয়া আছে আমাদের এখানে কত, 0 ডিগ্রি। θ1 দেয়া আছে আমাদের এখানে কত, θ1 দেওয়া আছে আমাদের এখানে 0 ডিগ্রি। দেখো ঠিক আছে কি, দেখো হ্যাঁ θ1 দেওয়া আছে আমাদের এখানে 0 ডিগ্রি, অর্থাৎ এই যে 1 নম্বর কোণাটা x অক্ষের সাথে গেছে। আমরা যে কোণগুলো মাপতেছি সেই কোণগুলো x অক্ষকে রেফারেন্স ধরে মাপতেছি। আমি সবসময় সাজেস্ট করবো x অক্ষকে রেফারেন্স ধরে মাপতে, তাহলে cos সাইনের ব্যাপারগুলো ইজিয়ার হয়। তাহলে আমার এখানে বলা দেওয়া ছিল যে প্রশ্নে 1 নম্বর কোণা আর 2 নম্বর কোণা তারা পরস্পর সমকোণে যাবে। আমি একটাকে x অক্ষের উপরে ধরছি, একটাকে y অক্ষের উপরে ধরছি। 1 নাম্বার যে কোণাটা আছে সেই কোণাটা x অক্ষ বরাবর গেছে, তাই x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে গেছে আমি কোণগুলো মাপছি কি x অক্ষের সাথে। সো θ1 কত লিখছি, θ1 0 লিখছি, কারণ 1 নাম্বার কোণাটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণেই গেছে আর আমি কোণ মাপতেছি x অক্ষের সাথেই। সো x অক্ষের উপর দিয়ে গেছে তাই 0 ডিগ্রি। 2 নাম্বার কোণাটা কোন দিক দিয়ে গেছে, 2 নাম্বার কোণাটা y অক্ষ দিয়ে গেছে, আমি কোণ মাপতেছি কোন অক্ষের সাথে, আমি কোণ মাপতেছি x অক্ষের সাথে। তাহলে x অক্ষের সাথে 2 নাম্বার কোণার দিকের কোণটা কত, এ গেছে এদিক, আমি মাপতেছি x অক্ষের সাথে, তাহলে কোণটা কত 90 ডিগ্রি। তাই θ2 কত লিখছি আমি, θ2 লিখছি 90 ডিগ্রি। 3 নাম্বার কোণার যে কোণটা সেটাকে আমি θ3 দিয়ে লিখে রাখছি, x অক্ষের সাথে কিন্তু কোণটা মাপা হয়েছে। এটা আমি জানি না কোথায়, এটা যে এখানেই হবে হইতে পারে, এটা এখানেও হইতে পারে, এটা এখানেও হইতে পারে, এটা এখানেও হইতে পারে, এটা ম্যাথ করেই দেখবা যে কি হয়। ঠিক আছে ওকে, এটা র্যান্ডম একটা দিকে ধরে রাখছে। সো θ1 θ2 θ3 বুঝাইতে পারছি। এবার আমি চলে আসি u1 u2 u3। প্রথমে কি ছিল, তারা একটা সবুজ কণার ভেতরে ছিল, সবাই স্থির ছিল। সো প্রথমে তাদের বেগ, বিস্ফোরণের আগে তাদের বেগ 0 মিটার পার সেকেন্ড, বিস্ফোরণের পরে তাদের বেগ কত হয়েছে, ওর বেগ জানি বলে দেওয়া আছে, উভয়ের বেগ কত 24 মিটার পার সেকেন্ড করা হয়েছে। v1 24, v2 24, v3 কত এটা আমরা জানি না, এটা আমরা বের করব। সো এই জিনিসগুলোতে আমরা যখন করব ভরবেগের সংকলন সূত্রই ব্যবহার করব, বাট এই ক্ষেত্রে আমরা দুইবার ব্যবহার করব, একবার x অক্ষের সাথে একবার y অক্ষের সাথে, কারণ এই ক্ষেত্রে আমার উপাংশ নিয়ে কাজ করতে হবে। মাথায় রাখবা যে এই ক্ষেত্রে আমার একটা রেখা বরাবর আগে আর পরের বেগ না থাকতেছে, সেই ক্ষেত্রে আমরা x অক্ষ আর y অক্ষ নিয়ে কাজ করব, আর x অক্ষে একবার বেগ নিয়ে ভরবেগের সংকলন সূত্র ব্যবহার করব, y অক্ষে একবার বেগ নিয়ে ভরবেগের সংকলন সূত্র ব্যবহার করব। তো এবার আমরা চলে আসি আমাদের এই জায়গাটার মধ্যে। এখানে দেখো x অক্ষের দিকে ভরবেগের নিত্যতা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, x অক্ষের সাথে অ্যাপ্লাই করতেছি আমি,
এক্স অক্ষের সাথে যেহেতু আমি অলরেডি কোণ নিতে বলছি তোমাদেরকে, কারণে বলছিলাম একটা, সেই কারণটা কি, এক্স অক্ষের সাথে তুমি যদি কোণ নাও তাহলে অ্যাকচুয়ালি তুমি কি করবা, কস দিয়ে কাজ করবা। তাহলে তুমি কস দিয়ে কাজ করতে পারবে, এক্স অক্ষের সাথে কোণ নিছো তাহলে কস দিয়ে তুমি কাজ করবা। সো কি করবা তুমি, m1 v1 cos theta 1, m2 v2 cos theta 2, m3 v3 cos theta 3। কার উপাংশ নেওয়া হয়েছে, v1 এর এক্স অক্ষের উপরে উপাংশ নেওয়া হয়েছে, তাই v1 cos theta 1। এটা প্রথম বস্তু, তো প্রথম কণাটা তো এটা দ্বিতীয় কণাটার জন্য তো ভরবেগ, এটা তৃতীয় কণাটার জন্য ভরবেগ, তাই তো। সো প্রথম কণার জন্য আমরা বেগের উপাংশ নিছি v1 cos theta 1, দ্বিতীয় কণার জন্য আমরা বেগের উপাংশ নিছি v2 cos theta 2, তৃতীয় কণার জন্য আমরা বেগের উপাংশ নিছি v3 cos theta 3। সো এখন এই জায়গাটার মধ্যে খেয়াল করো, আমরা এই পাশে 0 দিছি, এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল কি m1 u1 cos theta 1, m1 u1 cos theta prime 1 theta prime 2 এভাবে, বাট আমরা একবারে 0 দিয়ে দিছি। কোন শর্তে 0 দিয়ে দিছি, কারণ আমরা জানি u1 u2 u3 কি, u1 u2 u3 হচ্ছে 0 করে, ঠিক আছে। ওকে, তাই আমরা একবারে শুধু শেষ ভরবেগের সমষ্টিগুলো এখানে লিখছি, আদি ভরবেগের সমষ্টি যে আমরা জানি 0 কারণ স্থির ছিল, তাই ওইটার উপাংশও নেই কিচ্ছু করিনি, এটাকে 0 রেখে দিছি একবার। এখন এই জায়গাটার মধ্যে আমরা যদি মানগুলো দেখি, একটু আগেই আমরা মানগুলো দেখে আসছি কোনটার জায়গায় কি মান বসবে। মানগুলো যদি আমি দেখি 1 কেজি 24 মিটার পার সেকেন্ড স্কয়ার, 24 মিটার পার সেকেন্ড, cos 0, থিটা 1, প্রত্যেকটা জিনিসের ভ্যালু, জাস্ট এই ভ্যালুগুলোই আমরা কিন্তু এখানে বসাইছি, এই ভ্যালুগুলো, জাস্ট এই ভ্যালুগুলো, ঠিক আছে, নতুন কিচ্ছু না। এই ভ্যালুগুলা আমরা জাস্ট এই সূত্রটাতে এসে, সূত্রটা যদি বুঝে থাকো, আগের ভ্যালুগুলো যদি বুঝে থাকো, তাহলে জাস্ট মান বসানো, মান বসাইলে এখানে cos 0 1 হয়ে যাবে, cos 90 0 হয়ে যাবে। আমার v3 cos theta 3, v3 আর theta 3 বাদে বাকি সবগুলো জিনিসের মান কিন্তু আমরা অলরেডি লিস্ট করে রাখছিলাম। সো v3 আর theta 3 বাদে বাকি সব কিছু বসাই যদি দিই, তাহলে আমরা এই রকম কিছু একটা পাবো, ঠিক আছে। সো এখানে m3 এর ভ্যালু বসানো হয়েছে 3 কেজি যেটা, ঠিক আছে, m1 এর ভ্যালু, m2 এর ভ্যালু, সবগুলো জাস্ট ভ্যালু বসানো, v3 cos theta 3 ছাড়া বাকি সব কিছুর ভ্যালু বসাইলে আমরা এরকম একটা রাশিমালা পাবো। এই রাশিমালাটার মধ্যে দেখো, যদি cos theta 3 টাকে আমরা, v3 cos theta 3 টাকে আমরা একপাশে রাখি, বাকি সব কিছুকে আমি অন্য পাশে করে দেই, তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি -8 মিটার পার সেকেন্ড, -8 মিটার পার সেকেন্ড। আমি বলছি আমি তোমাদের ক্যালকুলেশন শিখাইতে আসিনি, আমি তোমাদেরকে ফিজিক্স শিখাইতে আসছি। এই জায়গায় যে ক্যালকুলেশন গুলো হয়েছে এগুলো নিজের দায়িত্বে, ওকে। আচ্ছা, সো আমাদের ফাইনালি তাহলে কি আসছে, v3 cos theta 3 কত আসছে, -8। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা কি করছি এতক্ষণ পর্যন্ত, x অক্ষের উপরে ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করছি। আমরা বলছি এই টাইপের ম্যাথে দুইবার আমাদের ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করতে হয়, একবার x অক্ষ বরাবর, একবার y অক্ষ বরাবর। সো y অক্ষ বরাবর যদি আমরা অ্যাপ্লাই করি, একই জিনিস, তফাৎটা হবে কোথায়, cos এর জায়গায় sin, জাস্ট একই জিনিস। কেউ যদি নাও বুঝো, দেখে লিখে দিলা, ইকুয়েশনটা লিখে দিলা, একটু আগে যে ইকুয়েশনটা সেটাই cos দিয়ে যদি লিখতে পারো, দেখে এই জিনিসটাই লিখে দিলা, cos গুলাকে sin দিয়ে পাল্টাই দিলা, একই জিনিস, একই ক্যালকুলেশন, cos কে sin দিয়ে পাল্টাই দিলা, একই জিনিসকে আবার লিখলাম y অক্ষ বরাবর। এখন আমরা ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করতেছি। সো এখন যদি আমরা এই জায়গাটার মধ্যে m1 v1 m2 v2 সবকিছু বসাই, এই ক্ষেত্রে দেখবো sin 0 হয়ে যাবে, sin 90 1 হয়ে যাবে। ঘুরাই ফিরাই কিন্তু ক্যালকুলেশন একই, দেখো ক্যালকুলেশন কিন্তু একই রকমই আসবে, কারণ আগে cos 90 এর পার্টটা 0 হয়ে যাইতেছিল, এখন sin 0 এর পার্টটা 0 হয়ে যাচ্ছে, বাট সামনে গুণ আকারে তো 1 × 24, এটাতেও 1 × 24ই আছে। সো ঘুরাই ফিরাই একই ক্যালকুলেশন। সো v3 sin theta 3 আসছে কত, -24/3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ -8 মিটার পার সেকেন্ড। আগে আর পরে আমরা x অক্ষ বরাবর করছি, y অক্ষ বরাবর করছি, একই মানই আমরা পাইছি, মান ভিন্ন পাই নাই, একই মানই পাইছি। দুইবার ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করছি আমরা, ঠিক আছে, কারণ আমাদের পুরো ঘটনাটা কি একটা অক্ষ বরাবর হচ্ছিল না, কোণ করে হচ্ছিল। সো কোণ করে হইলেই মাথায় রাখবো দুইবার ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হয়, ওকে। তো এবার আমরা চলে আসবো, আমরা দুইটা জিনিস পাইলাম, দুইটা সমীকরণ দিয়ে লিখে রাখছি, v3 cos theta 3 ও -8 আসছে, v3 sin theta 3 ও -8 আসছে। এই দুইটা জিনিসকে যদি আমরা ভাগ করি, v3 cos theta 3 আগের পেজে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছিলাম, -8 আসছিল 1 নম্বর সমীকরণ, v3 sin theta 3 এটাও -8 আসছে 2 নম্বর সমীকরণ। আমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিব, এটাকে ভাগ দিব মানে নিচে কি দিয়ে, 1 নম্বর সমীকরণ দিয়ে, দ্যাট মিন্স এটার নিচে আসবে v3 cos theta 3, v3 কাটা, sin theta 3 কে cos theta 3 দিয়ে ভাগ দিলে sin by cos মানে কি tan চলে আসবে। আর এখানে ডান পক্ষে কি
ওইটাও -8 ছিল, ভাগও দিতেছি -8 দিয়ে, তাহলে থাকবে কি 1। সো tan থিটা 3 ইকুয়াল টু কত আসতেছে -1। একদম ইজি ক্যালকুলেশন, দুইটা ইকুয়েশন ছিল, v3 cos থিটা 3 ইকুয়াল টু -8, v3 sin থিটা 3 ইকুয়াল টু -8, দুইটাকে ভাগ করছি, v3 চলে গেছে, tan থিটা 3 হয়ে গেছে, -8 মিলে হইছে 1। আমরা জানি tan ইনভার্স যদি করি তাহলে থিটা 3 পেয়ে যাব। থিটা 3 কত? 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণে 3 নম্বর অবজেক্টটা চলে যাবে। আমরা 3 নম্বর অবজেক্টটা আঁকছিলাম কই? এইদিকে না? আঁকাটা হইছিল? হয়নি। আঁকাটা হয়েছিল? হয়নি। দরকারও নাই হওয়ার, শুরুতেই তো আমরা ম্যাথ করার আগে জানবো না ম্যাথটা কোন দিকে যাবে, বাট করার পরে আমরা এক্সাক্ট ফিগারটা আবার এঁকে দেব। সো এই যে থিটা 3টা কি আসছে? তৃতীয় বা ভারী বস্তুটা কত কোণে যাচ্ছে? এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে, কারণ এক্স অক্ষকে রেফারেন্স ধরে আমরা সব কোণ মাপছি। সব সময় এই ম্যাথগুলোতে এক্স অক্ষকে রেফারেন্স ধরে সব কোণ মাপবা, যাই অ্যান্সার আসবে সেটাও এক্স অক্ষের সাপেক্ষে আসবে, সেটাও এক্স অক্ষের সাপেক্ষে আসবে। দুইটা জিনিস করতে পারে, পজিটিভ অ্যান্সার আসছে তুমি কোনটা নিবা? এইভাবে এক্স অক্ষ তোমার ঘটনাটা হচ্ছে এই জায়গায়, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। যদি নেগেটিভ আসতো -45 আসতো তাহলে কোন জায়গায় আসতো? নিচে, এই দিকে, এই দিকে হতো। এটা ধরো এক্স অক্ষের লাইনটা, হ্যাঁ এটা এক্স অক্ষের লাইনটা, পজিটিভ আসছে মান, তার মানে এই দিক কোথাও, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কোন দিকে হয়? এইদিকে না? এইদিকে। পজিটিভ আসলে এইদিকে, যদি নেগেটিভ আসে তাহলে এইভাবে মাপা, ক্লকওয়াইজ মানে এইদিকে, ঠিক আছে? সো আমার এখানে পজিটিভ আসছে, তার মানে এক্স অক্ষের সাথে আমি এইভাবে দেখবো, মানে এই দিকে 45 ডিগ্রি কোণ। আমি একটু পরে এঁকে দেখাচ্ছি। আচ্ছা, সো আমরা যদি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে ভাগ করে এই জিনিসটা পাই, 1 নম্বর সমীকরণকে বর্গ করে 2 নম্বর সমীকরণকে বর্গ করে যদি যোগ করি, কি কি ছিল সমীকরণ দুইটা? v3 cos থিটা 3 -8 ছিল, v3 sin থিটা 3 -8 ছিল। দুইটাকে যদি বর্গ করে যোগ করি, আমরা জানি তোমরা এখন পর্যন্ত যারা এই ক্লাসটা দেখতেছো তারা এই জিনিসটা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 থাকবে কি? তাহলে শুধু v3 স্কয়ার থাকবে এখানে, শুধু জাস্ট v3 স্কয়ার, কারণ এখানে আসলে আরো কে ছিল? v3 cos স্কয়ার থিটা প্লাস v3 sin স্কয়ার থিটা, সো v3 স্কয়ার sin স্কয়ার থিটা, সো v3 স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে গেছে। তাই এই পাশে শুধুই দেখতেছি কাকে? v3 স্কয়ার। ফাস্টার হইতে হবে, সো এই জিনিসটা আমি ডাইরেক্ট লিখবো। পরীক্ষা হলেও এই জিনিসটা ডাইরেক্ট লিখবো, পরীক্ষা হলেও আমার একদম যোগ করে এটা আসছে এভাবে দেখানো দরকার নেই, এভাবে দেখানোর সময়ও নেই। সো পরীক্ষা হলো ডিরেক্ট আমরা এইখানে যা যা লাইন আছে এর চেয়ে বাড়তি একটা লাইনও লিখবো না, কমাইতে পারলে আরো ভালো। বাড়তি একটা লাইনও লিখবো না, কমাইতে পারলে আরো ভালো। মাথায় ক্যালকুলেশন করা শিখতে হবে তোমাদের। তো v3 স্কয়ার ইকুয়াল টু কত? -8 হোল স্কয়ার প্লাস -8 হোল স্কয়ার ইকুয়াল টু 128। 64 যোগ 64 128 আসে। এখন এটাকে রুট করব, রুট করলে কত আসে? v3 ইকুয়াল টু √128, √128 এর ভ্যালু কত? 11.314 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা তৃতীয় কণার বেগ পেয়ে গেছি 11.314 মিটার পার সেকেন্ড। কোন দিকে গতিটা যাবে সেটাও পেয়ে গেছি 45 ডিগ্রি কোণে। এখন চলো তো আমরা ফিগারটা আঁকবো বলছিলাম, একদম সঠিক ফিগারটা এখন আমরা আঁকবো। সঠিক ফিগারটা চলো আমরা একটু আঁকাটা দেখি। আচ্ছা, সঠিক ফিগারের আঁকাটা আমার এই স্লাইডটাতে আছে, আমি আঁকাটা দেখাই। সঠিক ফিগারের আঁকাটা এই যে, হ্যাঁ সঠিক ফিগারের আঁকাটা আমরা দেখো। সঠিক ফিগারটা যে পরীক্ষায় এঁকে দিতে হবে তা কিন্তু না, এটা পরীক্ষায় না এঁকে দিলেও কোনো সমস্যা নাই, বাট তাও তোমাদের জাস্ট বোঝার জন্য। তো প্রথমে এটা ছিল, বলে দেওয়া ছিল দুইটা দুই দিকে যাবে সমকোণে, সো দুইটা দুই দিকে গেল সমকোণে। আর ভারীটা আমরা একটু আগে ধরে নিয়েছিলাম এই দিকে যাচ্ছে, রাইট? এই দিকে যাচ্ছে। এখন দেখতেছি আসলে কোন দিকে যাচ্ছে? এই দিকে, রাইট? সো আমার এখানে 45 ডিগ্রি যে অ্যানসারটা আসছে সেই অ্যানসারটা কিন্তু পেয়ে গেছি। 45 ডিগ্রি যে অ্যানসারটা আছে সেই অ্যানসারটা পেয়ে গেছি। মানে এটা হচ্ছে, এটা এক্স্যাক্টলি বাস্তবে কি ঘটছে সেই জিনিসটা। বাস্তবে প্রথমে কি ছিল? একটা স্থির কণা ছিল, হঠাৎ বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হয়ে 1 কেজি দুইটা সমকোণে চলে গেছে। আর যেটা 3 কেজির ছিল ওইটা কোন দিকে চলে গেছে? এটা এই বরাবর চলে গেছে। এইটা এই বরাবর চলে গেছে। কেন এই বরাবর? কারণ এটা 45 ডিগ্রি কোণ। কত বেগে? 11.314 মিটার পার সেকেন্ড বেগ। সো এই ম্যাথটা আমি একটু সময় নিয়ে বুঝাইলাম, কারণ এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে তোমাদের জন্য। এগুলো অ্যাডমিশনেও খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে এগুলো সুপার ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও এই জিনিসগুলো আসে। আমরা এখন নতুন একটা জিনিস পড়বো, বাট তার আগে তোমরা কমেন্টে জানাও আগের ম্যাথটা ভালো করে বুঝছো কিনা। আগের ম্যাথটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্টে জানাও। দেখি এখানে কারা কারা কমেন্ট করতেছো। শান্ত দেবনাথ লিখতেছো এটা জাস্ট ধরে নিছি আর কি। হ্যাঁ, এটা জাস্ট ধরে নিছি, ধরে নেওয়া নিয়ে প্যারা নাই। তুমি যে কোনো জায়গায় ধরে নিতে পারো, যে কোনো জায়গায় ধরে নিতে পারো, তারপরে তুমি ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেই জায়গায় লিখে দিতে পারো। ওইটা আইকেও দেখাইতে হবে না, সঠিকটা পরে একেও দেখাইতে হবে না। তুমি ভুলটা ধরলে ভুলটাই একা থাকলো, কোনো সমস্যা নাই।
তুমি ওইটা জাস্ট ধরার কারণে ধরে নিতে হবে। সো এই জিনিসটা একটু এই জিনিসটাতে তোমার প্যানিক হওয়া দরকার নাই, মাথা ঘামানোও দরকার নাই। যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় ধরে নাও, বাট ওইটাকেই ধরে শেষ পর্যন্ত ম্যাথ করে যাও। ম্যাথের অ্যান্সারই স্যাররা বুঝে নিবে যে হ্যাঁ ও এইভাবে ধরে নিছে, অ্যান্সারটা এরকম আসছে, তার মানে ফাইনালি এরকম হবে। ওইটা আরেকে দেখানো দরকার নাই। ওকে, সো আমরা এই জায়গায় যারা যারা আছি মোটামুটি সবাই বলতেছে বুঝছি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যেই জিনিসটা হয়তো তোমরা বইগুলোতে ওইরকম ভাবে পাও না, এই জিনিসটা হয়তো তোমরা নিজেরাও ভালো করে বুঝো না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মাঝখানে চলে আসছি এই জিনিসটা বোঝানোর জন্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এখন যে জিনিসটা আমরা পড়তে যাচ্ছি। এখন আমরা দেখবো নিউটনের বলের যে সূত্রগুলো পড়ছি, অনেকগুলো ম্যাথ করছি, অনেক কিছু দেখছি, এই বলের সূত্রের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আর এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট যে এই জায়গাটার উপর ভালো করে কেউ বুঝছি কিনা এটা নির্ধারণ করবে সে আসলে কেন্দ্র বিমুখী বল যে একটা সিউডো ফোর্স, এই জিনিসটা তারা বুঝছে কিনা। অনেকেই বুঝি না কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল আসলে কোনটা রিয়েল কোনটা, এই অনেক কন্ট্রোভার্সি আছে সায়েন্সে। সো এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি হিউজ মানে সায়েন্টিস্টদের মধ্যে কনফিউশন আছে। সো আলটিমেটলি আমরা এই জিনিসটা এখন তোমাদের কাছে সিম্পলিফাইড করে বোঝানোর চেষ্টা করব। সো এখন যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি এই জিনিসটার জন্য আগের তেমন কিছু জানা লাগবে না, এই জিনিসটা জাস্ট শুনে যাবা। এই জিনিসটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে যা তোমাকে কি পরের সায়েন্সটা ফিল করতে সাহায্য করবে। আধুনিক পদার্থবিজ্ঞান সামনে পড়বা না, ওইটা ফিল করতে সাহায্য করবে। তোমরা কেন্দ্র বিমুখী বল রাস্তার ব্যাংকিং পড়বা না সামনে, আমি পড়াবো না, ওইটা সামনে ফিল করতে সাহায্য করবে। ডিফারেন্ট ওয়েতে আমি এটা বোঝানোর চেষ্টা করব। এখন যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা কি? এই সাইডটা হচ্ছে আমি তোমাদেরকে আধুনিক পদার্থবিজ্ঞানে পড়াইছিলাম, এখন ছোট্ট করে একটু দেখাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি না তা হচ্ছে শুধু এই জায়গাটা, এই জায়গাটা বাস্তবে ঘটমান ঘটনার মোশন বিশিষ্ট ঘটনাগুলোর এই জায়গাটা আমরা জাস্ট কভার করছি। এখনো পড়ি নাকি এইটা এইটা এইটা। সো এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার পর্যন্ত এই জিনিসটা জাস্ট ফিজিক্স সেকেন্ড পেপারের একটা অধ্যায়ে অল্প করে এই জিনিসটা পড়ানো হয়েছে, আর এইগুলোকে রেখে দেওয়া হয়েছে কি হায়ার স্টাডিজের জন্য। সো অ্যাকচুয়ালি বাস্তবে কি কি ঘটনা ঘটতে পারে এই জিনিসটাই আমি এখানে সিম্পলিফাইড করে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো আকৃতিতে বড় যে বস্তুগুলা আর বেগ কম বিশিষ্ট যে বস্তুগুলা তাদের জন্য ক্লাসিক্যাল মেকানিক্স মানে নিউটনিয়ান মেকানিক্স, নিউটন আর গ্যালিলিও মিলে যে সায়েন্সটা দিছে, যে জিনিসগুলো আমরা এতক্ষণ পড়ছি গত ক্লাসে আজকের ক্লাসে, সেই জিনিসগুলো আসলে কি এই অংশটার মধ্যে আছে। আকৃতিতে বড় মানে কি? আকৃতিতে বড় মানে কি মহাবিশ্ব, পৃথিবী, সূর্য, এই জিনিসগুলো না। আমরাও আকৃতিতে বড়, একটা পিঁপড়া সেও আকৃতিতে বড়। সো আকৃতিতে বড় কতটুকু বড় এই জিনিসটা মাথায় রাখবা। আমরা যেগুলো দৃশ্যমান চারপাশে দেখতেছি, দৃশ্যমান খালি চোখে দেখা যায় যে জিনিসগুলা, সেই জিনিসগুলাকে আমরা বোঝাচ্ছি এখানে আকৃতিতে বড় জিনিস। আকৃতিতে বড় তো সীমা নাই, অনেক বড় বড় জিনিসও আছে, রাইট? সো এইগুলো হচ্ছে আকৃতিতে বড় জিনিস যার চারপাশে আমরা দৃশ্যমান ভাবে দেখতেছি সেই জিনিসগুলা। আর বেগ কম, কতটা কম? এটা কি কচ্ছপের গতি নাকি এটা হাই স্পিড কারের গতি? খেয়াল রাখবা আমাদের পৃথিবীর সবচেয়ে হাই স্পিড ট্রেন যেটা আছে, আমাদের পৃথিবীর সবচেয়ে হাই স্পিড কার যেটা আছে, সেইগুলোর বেগকেও এখানে বলতেছি কম বেগ বিশিষ্ট। কারণ আমরা তুলনাটা করতেছি কার সাথে? আলোর বেগের সাথে। আলোর বেগ তোমরা জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এটা হিউজ। সো ওইটার সাপেক্ষে আমরা তুলনা করতেছি। সো আকৃতিতে বড় মানে আমাদের দৃশ্যমান যে বস্তুগুলা, বেগ কম মানে আমাদের যে সুপার ফাস্ট কার আছে সেটাও বেগ কমই আলোর বেগের তুলনায়। এই টাইপের জিনিসগুলো মানে দৃশ্যমান যে বেগগুলা, দৃশ্যমান যে বস্তুগুলা, ইনফ্যাক্ট দৃশ্যমানের যে কিছু বেশি বেগ হইলেও সেটাকেও কম বেগই বলতেছি। এগুলোর জন্য নিউটনের সায়েন্সটা অ্যাপ্লিকেবল। আমরা v = u + at, s = ut + half a² f = ma যাই পড়ছি, m1 u1 = m2 u2 যাই পড়ছি সবগুলো m1 u1 + m2 u2 = m1 v1 যোগ প্লাস m2 v2, এই যাই জিনিসগুলো পড়ছি এই সবগুলো জিনিসই আসলে এইটার মধ্যে আবদ্ধ। এইটা ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন এখানে কি দেখাচ্ছি আকৃতিতে বড় আর বেগ বেশি। এটা আসলে কি বোঝাচ্ছে? আলোর বেগ নিয়ে যদি চলে, দৃশ্যমান একটা বস্তু আলোর বেগ নিয়ে চলতেছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি নিউটনের F = ma খাটাতে চাও, চলবে না, হবে না। সো এইটা নিউটনের সূত্রে একটা সীমাবদ্ধতা আমরা বলতে পারি যে এই আলোর বেগের কাছাকাছি যে অবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একই v = u + at ব্যবহার করতে চাই আমরা, অ্যান্সার করে একটা সলভ করে একটা ম্যাথ করে যেই মানটা পাবো বাস্তবে দেখা যাবে সেই মানটা নাই, বাস্তবে দেখা যাবে ওই মানের চেয়ে অন্য একটা মান আসতেছে, অনেক পার্থক্যের একটা মান আসতেছে। সো এই জায়গাটাতে কি ব্যবহার করতে হবে? আপেক্ষিকতার থিওরি ব্যবহার করতে হবে, যেটা আইনস্টাইন মানে আমাদের যে মডার্ন ফিজিক্স আছে সেই মডার্ন ফিজিক্স আর সায়েন্সটা ইউজ করতে হবে। আবার এইদিকে আসি, আকৃতিতে ছোট আর বেগ কম, এটা কি? আবার এটা হচ্ছে পরমাণু, অণু, এগুলো কি অনেক ছোট না? খালি চোখে দেখতে পারি? দেখতে পারি না। সো এই জিনিসগুলা আর বেগ কম
এই দুইটা কম্বিনেশন যখন থাকবে এইগুলোর জন্য আমরা ব্যবহার করি কোয়ান্টাম মেকানিক্সের থিওরি। এইটার জন্য কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের থিওরি ব্যবহার করবা হবে না। আবার আকৃতিটা ছোট, বেগও বেশি, এইটার জন্য যে সায়েন্সটা আমরা ইউজ করি এটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি। আধুনিক বিশ্ব আরো সামনে যেটা আসবে এগুলো কিন্তু এইগুলোর উপরে বেস করে হবে। অলরেডি কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটিং পাওয়ার, এই জিনিসগুলো কিন্তু চলে আসতেছে। সো আস্তে আস্তে তোমরা যখন বড় হবা, পিএইচডি করবা, রিসার্চ করবা, তখন কিন্তু দেখা যাবে এই জিনিসগুলা ওয়ার্ল্ড ডমিনেট করতেছে। কারণ আমাদের কারেন্ট যে সায়েন্সটা, এই কারেন্ট সায়েন্সটা বলতে গেলে আমাদের অনেকগুলো জায়গায় ইউটিলাইজ হয়ে প্রায় এখন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এরপরে যে সায়েন্সটা আপকামিং সেগুলো হচ্ছে এই, এরপরে যে জিনিসগুলো আমরা ইউজ করবো, এরপরে যে টেকনোলজিগুলো আসবে। এখন যে আমরা ডাটা পাঠাই যে স্পিডে, তখন ডাটা পাঠাবো এর চেয়ে অনেক বেশি গুণ স্পিডে। কার কল্যাণে হবে এই জিনিসগুলো? এইগুলোর কল্যাণে। ঠিক আছে, সো এই জিনিসগুলা আমি দেখাইলাম এর জন্য কারণ তোমাদের শর্ট সিলেবাসে একটা টার্ম আছে, সেই টার্মটা কি? নিউটনের বলের সূত্রের, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। তো এই পেজটা থেকে বুঝতে পারতেছো আমরা সব জায়গায় নিউটনের গতিসূত্র দিয়ে কাজ চালাইতে পারি না। আরো অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে নিউটনের গতিসূত্র দিয়ে কাজ চলবে না, অন্য কিছু জানতে হবে, অন্য থিওরি অ্যাডপ্ট করতে হবে। তো এখানে এই দুইটা পয়েন্টই কিন্তু দিয়ে রাখছে। পরীক্ষার খাতায় কি লিখবা ওই জানা, পরীক্ষার খাতায় লিখবা এই দুইটা জিনিস। নিউটনের গতিসূত্র বৃহৎ আকারের বস্তুর জন্য প্রযোজ্য। মানে বৃহৎ আকারের বস্তু আমি বলছি যে আকৃতিতে বড়, মানে খালি চোখে যেটা দেখা যায়, জাস্ট যেই দুইটা কথা লিখছি না, সেই দুইটা কথাই বইয়ের ভাষায় দেয়া আছে এখানে। এই দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে কারণ এইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সরকার আলাদা করে সিলেবাসে এইটার কথা বলে দিচ্ছে। সো এই দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। একটু আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে এলাবোরেটলি লেখা আছে, পরীক্ষার খাতায় লেখার মতন করে। এরপরে আরো দুইটা জিনিস আছে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, জাস্ট এই দুইটা না, আরো কিছু জিনিস আছে। প্রথমত, যখন বস্তুর ত্বরণ খুবই অল্প হয়, এ আছে না ত্বরণ, আমরা পড়ছি কি এফ ইকুয়াল টু এম এ, মানে এফ আর এ পরস্পর সমানুপাতিক। যখন এ এর ভ্যালুটা 10 টু দি পাওয়ার -10 এর চেয়ে অল্প হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -10 অনেক ছোট, -10 বুঝতে পারছো, দশমিকের পর অনেকগুলো শূন্য তারপরে 10 টু দি পাওয়ার -10 হয়ে যাবে, তখন তুমি যখন f ইকুয়াল টু m এ ইউজ করবা তখন কিন্তু এই f ইকুয়াল টু m এ তোমার কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তখন f দেখা যাবে কিসের সমান হচ্ছে? a এর বর্গের সমানুপাতিক হচ্ছে, f সমানুপাতিক a স্কয়ার হচ্ছে। কিন্তু নরমালি কি জানি f সমানুপাতিক a, বাট যখন এই মানটা অল্প হয়ে যাবে, a এর মানটা এতটা অল্প হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর কি করতে পারবে না, f ইকুয়াল টু m এ দিয়ে কাজ চালাতে পারবে না। সো এটাও একটা সীমাবদ্ধতা, থার্ড পয়েন্ট আমার। এবার আসছে ফোর্থ পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো, এটা কি বলে দেওয়া আছে? কোন বস্তু স্থির কাঠামোতে বা সমবেগে চলমান কাঠামোতে থাকলে তার উপর নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, অন্যথায় প্রযোজ্য হয় না। মানে হচ্ছে, এটা আমি একটা ঘটনা দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো তুমি একটা বাসে যাচ্ছ, এই বাসটা সমবেগে চলতেছে, এই বাসের মধ্যে তুমি বল নিয়ে খেলাধুলা করতেছো, তুমি বল বাসের দেয়ালে ঢিল মেরে ক্যাচ খেলতেছো, যাই করতেছো, ওই সময় তুমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ব্যবহার করো। তুমি উপরে নিক্ষেপ করছো, তুমি জানো নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বেগের ফর্মুলা, ওইটা ব্যবহার করলা, ব্যবহার করে দেখলা যে ক্যালকুলেটর হিসাব করে আরে মিলে যাচ্ছে মান। বাট যদি তুমি বাসটাকে ত্বরণে চিন্তা করো, মানে বাসটা থামা ছিল, থামা থেকে স্পিডে যাচ্ছে, তখন যদি তুমি ম্যাথটা করতে যাও তখন দেখবে ম্যাথের সাথে বাস্তবের মিল নাই, বাস্তবে এটা মিলে না। কেন? কারণ বাসটা ত্বরণে যাচ্ছে। কখন মিল পাবা বাস্তবের সাথে ম্যাথের? যখন তোমার বাসটা সমবেগে চলবে আর তুমি সমবেগে চলা বাসটার মধ্যে খেলাধুলা করতেছো, ম্যাথ করতেছো, তখন এই মানটা মিলবে। বাট যদি তোমার বাসটা স্থির থেকে একটা বেগ বাড়তে থাকে, অর্থাৎ ত্বরণে চলতে থাকে, তখন কিন্তু এই জিনিসটা মিলবে না। আচ্ছা, আমি লাস্ট একটা জিনিস দেখাই তোমাদের, শেষ করবো। এই অ্যানিমেশনটা তোমরা দেখো, এই অ্যানিমেশনটা খুবই সিম্পল একটা অ্যানিমেশন। একটা বাস ট্রাক দেখতেছো, এই ট্রাকের মধ্যে কি আছে? একটা ফুটবল আছে। এই ট্রাকের মধ্যে একটা ফুটবল আছে। এখন ট্রাকটা স্থির আছে, রাইট? ট্রাকটা স্থির আছে, ট্রাকটা এখন একটা বেগে চলা শুরু করবে। দেখো, ট্রাকটা একটা বেগে চলা যখন শুরু করছে, তখন এই ফুটবলটা কি হয়েছে? ফুটবলটা অবভিয়াসলি তোমরা জানো গতি জড়তা, ট্রাকটা যখন চলা শুরু করছে ফুটবলটা গড়ায় পেছনে চলে গেছে, একটু গড়ায় পেছনে চলে গেছে। এই যে ফুটবলটা সরে গেছে, এই যে ফুটবলটা একটু সরে গেছে, এই ফুটবলটা সরে যাওয়ার জন্য, আচ্ছা একটু কানেকশন ইয়াটা চলে গেছে, এটা নড়ে গেছে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে না আসেনি, আস
ধরে রাখা লাগে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে দেখো এই ট্র্যাকটার মধ্যে ফুটবলটা আছে, ট্র্যাকটা স্থির আছে। ট্র্যাকটা যখন স্থির থেকে চলা শুরু করবে মানে একটা ত্বরণ পাবে তখন তার মধ্যে ফুটবলটা গড়ায় পেছনে চলে যাচ্ছে। একটু চিন্তা করে দেখো, এই যে ফুটবলটা গড়ায় পেছনে চলে যাচ্ছে, ফুটবলটা যখন গড়ায় পেছনে চলে গেল, কেউ বল দিছে, কেউ ধাক্কা দিছে, কেউ ধাক্কা দেয়নি, তারপরও চলা শুরু করছে। মনে হচ্ছে না ভূত এসে ধাক্কা দিয়ে গেছে এখানে? সো একটু খেয়াল করে দেখো, এই ফুটবলটাও কিন্তু স্থির থেকে চলা শুরু করছে, মানে ফুটবলটার মধ্যেও কিন্তু একটা ত্বরণ তৈরি হয়েছে, বাট কেউ বল দেয় নাই, সেই ত্বরণটা তৈরি হয়েছে। তাহলে তোমরা কি শিখে আসছো? তোমরা শিখে আসছো যে অলরেডি F ইকুয়াল টু এম এ, মানে এ তৈরি হইতে হইলে অবশ্যই একটা এফ দরকার, রাইট? একটা এফ তোমার লাগবে। বাট এখন দেখো ফুটবলটার কথা চিন্তা করো, শুধু ফুটবলটা, নট ট্র্যাক, শুধু ফুটবলটার কথা চিন্তা করো। ফুটবলটার মধ্যে একটা এ তৈরি হয়েছে, মানে এর ভ্যালু নন জিরো, এর একটা ভ্যালু আছে, বাট এফ কেউ বল দিছে না, কেউ বল দেয় নাই, এফ এর ভ্যালু জিরো। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে ত্বরণ তৈরি হচ্ছে বল ছাড়াই। তার মানে এটা নিউটনের সূত্রের অবশ্যই বাইরে দিয়ে যাচ্ছে, নিউটনের সূত্রের অবশ্যই বাইরে দিয়ে এই ঘটনাটা যাচ্ছে। তার মানে এই জায়গাটার মধ্যে বোঝার বিষয় এটা যে আমাদের নিউটনের যে সূত্রটা আছে, নিউটনের সূত্রটা কিন্তু হ্যাঁ, আমাদের নিউটনের যে সূত্রটা আছে সেই নিউটনের সূত্রটা কিন্তু তোমার শুধুমাত্র সমবেগে চলমান কাঠামোর জন্য বা স্থির কাঠামোর জন্য প্রযোজ্য। বলতে পারো ভাইয়া আমরা তো গাড়ির অনেক ম্যাথ করছি, ত্বরণ দিয়ে চলে, গাড়ির উপরে নিউটনের সূত্র প্রযোজ্য হবে, বাট গাড়ির ভিতরে ফুটবলের উপরে নিউটনের সূত্র প্রযোজ্য হবে না। তুমি গাড়ির ভেতরে বসে ম্যাথ সলভ করবা তখন মিলবে না, গাড়ির বাইরে বসে গাড়ির উপরে ম্যাথ সলভ করবা সেটা মিলবে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। ফুটবলের উপরে ম্যাথ সলভ করবা মিলবে না, কারণ ফুটবলটা আছে ত্বরণের কাঠামোতে, বাট গাড়ির উপরে তুমি ম্যাথ সলভ করবা, গাড়িটা মিলবে। গাড়িটা কোথায় আছে? ভূমিতে। ভূমি কি? স্থির, আমাদের সাপেক্ষে স্থির, আমাদের সাপেক্ষে স্থির, আমাদের সাপেক্ষে স্থির বা আমাদের সাপেক্ষে সমবেগে চলমান বস্তুর উপরে তুমি ম্যাথ সলভ করো, ম্যাথটা মিলবে। তো আমি এই কথাটা বলে আমার আজকের ক্লাস শেষ করতেছি। আমি জানি তোমাদের ক্লাস আছে, বাট বুঝতেই পারতেছো এই টপিকগুলো ভালো করে না বুঝাইলে, সময় নিয়ে না বুঝাইলে শেষ করা যায় না। আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ ঘাত বল ওই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু করব, আর আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।